আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়বো। কোষ বিভাজন চ্যাপ্টারটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। ইভেন ইন্টারমিডিয়েট পরীক্ষাতে তোমাদের এইচএসসিতে কোষ বিভাজন থেকে কোশ্চেন আসে। তো আমি সব কিছু মিলে ডিটেলসে আজকে এই চ্যাপ্টারটা পড়াবো। সবাই আমার সাথে ধৈর্য ধরে ক্লাসটা করবা শেষ পর্যন্ত। যারাই ক্লাসে জয়েন করেছো সবাই ক্লাসটা শেষ পর্যন্ত করবা। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও কেমন আছো। রোজা কে ছিলা? সবাই তো রোজা ছিলা, তাই না? রোজা রেখে কীরকম লাগতেছে তোমাদের একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আমরা তো সবাই রোজা রেখেছি, রোজা রেখে ক্লাস করতেছি, আবার পড়াশোনা করতেছি, তোমাদের পড়াচ্ছি, সব কিছু মিলে আমাদেরও প্রেশার যাচ্ছে, তোমাদেরও প্রেশার যাচ্ছে। কিন্তু এই প্রেশারগুলি যদি নিতে পারো তাহলে আল্লাহর রহমতে চান্স পাওয়ার সম্ভাবনা আছে। তো সবাই একটু কষ্ট করে পড়াশোনা করো। আচ্ছা, খুব এক্সাইটেড? শ্রেয়সী রহমান বলেছে খুব এক্সাইটেড। আচ্ছা, তোমরা যারা রিকোয়েস্ট দিয়ে এখন অ্যাড হইতে পারো না, আরিফুল ওদেরকে অ্যাড করে দাও। রিকোয়েস্টগুলো চেক করে করে এখনই অ্যাড করে দিবে। হ্যাঁ সিয়াম, ভালো আছি, তুমি কেমন আছো? মাহি, ওয়ালাইকুম সালাম। তাইবা, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিব। আমাদের ঈশিতা বলেছে অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছিলাম। আচ্ছা ঈশিতা চলে আসছি। ঈশা, অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। আচ্ছা ঠিক আছে, ক্লাস করি আমরা। হ্যাঁ, ক্লাস করার পরে দেখো স্বপ্ন আসলেই পূরণ হলো কিনা, আফসানাপুর ক্লাস ভালো লাগে কিনা। আর ভালো লাগলে অবশ্যই মেডিকেল আর ড্রিমে প্রি মেডিকেল রিভিউ লিখে তোমরা পোস্ট করতে পারো হ্যাশট্যাগ দিয়ে। সবাই পোস্ট করবা আজকে। আমরা সেখান থেকে প্রতিটা ক্লাস থেকে 5 জন করে আমরা টি শার্ট না সরি আমাদের ডায়েরি আছে তোমাদের গিফট করার জন্য। ডায়েরি যদি কেউ ডায়েরি পেয়ে থাকো তাহলে তার ক্রেস্ট বা আদার্স আমরা গিফট দিব তোমাদের, বুঝছো? তোমরা রিভিউ করতে থাকো, আমরা কয়েকদিনের রিভিউ মিলে আবার তোমাদের গিফট পাঠিয়ে দিব। তো সবাই আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। দাগানো পিডিএফ আমরা দিয়ে দিব, এরপরে তুমি পোস্ট করে দিও আমাদের ক্লাসটা কিরকম লেগেছে। চলো শুরু করা যাক। তাহলে প্রথমে আমাদের কোষ বিভাজন। কোষ বিভাজন মানে কি বলো তো বাচ্চারা? কোষ বিভাজন মিন্স সেল ডিভিশন, অর্থাৎ একটা কোষ বিভাজিত হবে। কিভাবে বিভাজিত হবে, কত ধাপে বিভাজিত হবে, কোন কোষ বিভাজনের কি গুরুত্ব, সবকিছু আজকে আমরা এই চ্যাপ্টারটাতে খুবই ভালো করে তোমাদের পড়াই দিব। আচ্ছা, এখানে একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি, জাইগোট। জাইগোট মানে আমরা কি জানি বলো তো? জাইগোট মানে হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণুর কি, শুক্রাণু আর ডিম্বাণু মিলে কি তৈরি হয়? শুক্রাণু আর ডিম্বাণু মিলে জাইগোট তৈরি হয়। আচ্ছা, ডিম্বাণুর এরকম একটা ডিম্বাণু থাকে, এরকম একটা ডিম্বাণু থাকে। এই ডিম্বাণুটা যখন একা একা থাকে, ধরো ডিম্বাণুটা ফার্টিলাইজ হয় নাই, ডিম্বাণুটা একা আছে, ডিম্বাণুটা কি নিষিক্ত অবস্থায় আছে না অনিষিক্ত অবস্থায় আছে বলো তো? শুধু একটা নর্মাল ডিম্বাণু, একটা নর্মাল ডিম্বাণু যখন শুক্রাণুর সাথে মিলিত না হয় তখন কিন্তু সেটা অনিষিক্ত অবস্থায় থাকে। কিন্তু যখনই এই শুক্রাণুটা এই ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে তখন ডিম্বাণুটা কি হয়ে যায়? নিষিক্ত হয়ে যায়। আর তখনই শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হয়, আর তখনই জাইগোট তৈরি হয়। তাহলে আমরা কি বলতে পারি না, জাইগোট ইজ ইকুয়াল টু নিষিক্ত ডিম্বক? আমরা কি বলতে পারি জাইগোট ইজ ইকুয়াল টু কি বলো তো বাচ্চারা? জাইগোট ইজ ইকুয়াল টু কি? জাইগোট ইজ ইকুয়াল টু কিন্তু নিষিক্ত ডিম্বক। জাইগোট ইজ ইকুয়াল টু নিষিক্ত ডিম্বক। ওকে, তাহলে শুক্রাণু প্লাস ডিম্বাণু ইজ ইকুয়াল টু জাইগোট, এবং জাইগোট ইজ ইকুয়াল টু হচ্ছে নিষিক্ত ডিম্বক। এবং কোষ বিভাজন প্রক্রিয়া একটা অত্যাবশ্যকীয় প্রক্রিয়া, অর্থাৎ আবশ্যকীয়, মানে হতেই হবে কোষ বিভাজন। কোষ বিভাজন না হলে একটা জীবের দৈহিক বৃদ্ধি হবে না, বংশ বৃদ্ধি হবে না। যেই প্রক্রিয়ায় একটা কোষ থেকে 2টা কোষ অথবা 4টা কোষ তৈরি হয় তাকে আমরা কোষ বিভাজন বলি। এবং যেই কোষটা বিভাজিত হয়, যেই কোষটা বিভাজিত হয় সেই কোষটাকে আমরা কি বলি বলো তো বাচ্চারা? যেই কোষটা বিভাজিত হয় সেই কোষটা হচ্ছে মাদার সেল, অর্থাৎ মাতৃকোষ। মাতৃকোষ বিভাজিত হয়, যেখানেই মাতৃকোষ সেখানেই ডিপ্লয়েড। এই কথাটা মাথায় রাখতে হবে। যেখানে আমরা মাতৃকোষ শব্দটা পাবো, মাতৃকোষ ইজ ইকুয়াল টু কি বলো তো? মাতৃকোষ ইজ ইকুয়াল টু কি বলো তো বাচ্চারা? মাতৃকোষ ইজ ইকুয়াল টু কি? মাতৃকোষ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিপ্লয়েড। মাতৃকোষ ইজ ইকুয়াল টু কি? মাতৃকোষ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিপ্লয়েড। অর্থাৎ আমাদের এই মাতৃকোষটা বিভাজিত হয়ে হয় 2টা কোষ তৈরি হবে, নয় 4টা কোষ তৈরি হবে। তোমরা তো ছোটবেলা থেকে শুনেছো 2টা কোষ তৈরি হয় কখন? যখন মাইটোসিস বিভাজন হয়। মাইটোসিস বিভাজন হইলে 2টা কোষ তৈরি হয়, মিওসিস বিভাজন হইলে 4টা কোষ তৈরি হয়। আপাতত এইটুকু জানলাম। ওয়াল্টার ফ্লেমিং নামক একজন বিজ্ঞানী সামুদ্রিক সালামান্ডারে আমাদের এই কোষ বিভাজন প্রথম দেখেছিলেন, এবং কোষ থেকে এই কোষের সৃষ্টি এটা বলেছেন রুডলফ ভিরসাউ। এই 2টা বিজ্ঞানীর কথা একটু মনে রেখো। সামুদ্রিক সালামান্ডারের বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রিটারাস ম্যাকোলোসা। বৈজ্ঞানিক নামটা জাস্ট একবার একটু পড়বো, এখান থেকে আমারই কিছু ইম্পর্টেন্ট আর নাই। আচ্ছা, এরপর আমরা চলে যাব আমাদের হ্যাপ্লয়েড বনাম ডিপ্লয়েড। এই ব্যাপারটা নিয়ে তোমরা একটু কনফিউজড। হ্যাপ্লয়েড মানে এক সেট ক্রোমোজোম বহন করে, আর এক সেট ক্রোমোজোমকে আমরা এন দিয়ে প্রকাশ করি। ডিপ্লয়েড মানে 2 সেট ক্রোমোজোম বহন করে। 2 সেট ক্রোমোজোমকে আমরা 2n দ্বারা প্রকাশ করি। কারণ আমরা মানুষ, আমাদের টোটাল ক্রোমোজোম সংখ্যা কত? আমরা মানুষ, আমাদের টোটাল ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টা। 46টা মানে কি? 46টা মানে কত জোড়া?
23 জোড়া, দ্যাট মিনস 23কে আমরা যদি লিখি 23 প্লাস 23, 23 প্লাস 23 না, এই 23 আসে কার থেকে? এই 23 আসে বাবার কাছ থেকে, অর্থাৎ বাবার কাছ থেকে আসলে এক সেট ক্রোমোজোম, n সংখ্যক ক্রোমোজোম। এই 23 আসে কার থেকে? এই 23 আসে মার কাছ থেকে, অর্থাৎ মার কাছ থেকে আসলে এক সেট ক্রোমোজোম। এই শুক্রাণু আর ডিম্বাণু, একটা শুক্রাণুর ভিতরে কতগুলা ক্রোমোজোম থাকে যদি প্রশ্ন আসে, কি দিবে অ্যান্সার? ধরো কোশ্চেনটা ঘুরে আসছে, প্রশ্ন করেছে একটা শুক্রাণুর ভিতরে কতগুলো ক্রোমোজোম থাকে? 23 জোড়া, 23টি, 46টা, 46 জোড়া। অ্যান্সার কি হবে বলো তো? একটা শুক্রাণুর ভিতরে কতটি ক্রোমোজোম থাকে? এই কোশ্চেনটা যদি আসে কি দিবে অ্যান্সার? একটা শুক্রাণুর ভিতরে কতগুলা ক্রোমোজোম থাকে? একটা শুক্রাণুর ভিতরে কতগুলা ক্রোমোজোম থাকে বাচ্চারা? একটা শুক্রাণুর ভিতরে থাকে n সংখ্যক ক্রোমোজোম, অর্থাৎ একটা শুক্রাণু হচ্ছে হ্যাপ্লয়েড। একটা শুক্রাণু কি রকম? একটা শুক্রাণু হচ্ছে হ্যাপ্লয়েড, অর্থাৎ 23টা ক্রোমোজোম থাকে একটা শুক্রাণুতে। এই তো জাকির হোসেন অ্যান্সার দিয়েছে, আমাদের শারমিন পাটোয়ারি অ্যান্সার দিয়েছে 23 জোড়া। মাদারের মধ্যে একটা বাড়ি দিব কিন্তু শারমিন। আর 23 জোড়া না, একটা শুক্রাণুর ভিতরে থাকে 23টা ক্রোমোজোম এবং একটা ডিম্বাণুর ভিতরে থাকে 23টা ক্রোমোজোম, অর্থাৎ একটা শুক্রাণুতে থাকে n সংখ্যক ক্রোমোজোম, একটা ডিম্বাণুতে থাকে n সংখ্যক ক্রোমোজোম। এই 23টাকে বলা হয় এক সেট ক্রোমোজোম, এই 23টাকে বলা হয় এক সেট ক্রোমোজোম। দ্যাট মিনস এক সেট ক্রোমোজোম ইজ ইকুয়াল টু হ্যাপ্লয়েড, দুই সেট ক্রোমোজোম ইজ ইকুয়াল টু ডিপ্লয়েড। এক সেট ক্রোমোজোম আসে বাবার কাছ থেকে, আরেক সেট ক্রোমোজোম আসে মার কাছ থেকে। এইভাবেই আমাদের যখন জাইগোটটা তৈরি হয়, সেই জাইগোটটা হয়ে যায় ডিপ্লয়েড। আশা করি হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের কনফিউশন তোমাদের ক্লিয়ার। যদি দুই সেট ক্রোমোজোম থাকে তাকে আমরা কি বলবো? দুই সেট ক্রোমোজোম থাকলে তাকে আমরা ডিপ্লয়েড বলবো। আমাদের মানুষের কোষে, মানুষের একটা কোষে কয় সেট ক্রোমোজোম থাকে? আমাদের মানুষের একটা কোষে কিন্তু দুই সেট ক্রোমোজোম থাকে। এই দুই সেট ক্রোমোজোমের একটা কোথায় থেকে আসে? একটা বাবার কাছ থেকে আসে। আর একটা কোথায় থেকে আসে? আর এটা কিন্তু মায়ের কাছ থেকে আসে। তাহলে আমরা হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের ব্যাপারটা বুঝেছি। হ্যাপ্লয়েড মানে কি আর ডিপ্লয়েড মানে কি বুঝেছো না? হ্যাপ্লয়েড মানে কি আর ডিপ্লয়েড মানে কি বুঝেছো? মানুষের দেহ কোষ ডিপ্লয়েড, এখানে শুক্রাণু এবং ডিম্বাণু দুইটার মিলন অবস্থা, ঠিক আছে? জাইগোটটাই পরবর্তীতে বিভাজিত হয় আর কি। হ্যাঁ, তাহলে আমরা হ্যাপ্লয়েড বনাম ডিপ্লয়েড ব্যাপারটা বুঝেছো? হ্যাপ্লয়েড ভার্সেস ডিপ্লয়েড এখন আর সমস্যা হবে? সমস্যা হবে না কিন্তু। ডিপ্লয়েড বলতে কি বুঝি? 2n। হ্যাপ্লয়েড বলতে কি বুঝি? n। 2n মানে কি? দুই সেট ক্রোমোজোম। n মানে কি? এক সেট ক্রোমোজোম। দুই সেট কোথা থেকে আসলো? একটা বাবার কাছ থেকে, একটা মার কাছ থেকে। বাবার কাছ থেকে কতটা ক্রোমোজোম আসলো? 23টা ক্রোমোজোম। মার কাছ থেকে কতটা ক্রোমোজোম আসলো? 23টা ক্রোমোজোম। 23 প্লাস 23 কতটা? 46টা। প্রশ্নের উত্তর পাইছি সবাই? দেখো, তার জীবনে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড নিয়ে কোনো সমস্যা হবে? হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড নিয়ে কারো কোনো সমস্যা হবে বাচ্চারা? হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড নিয়ে কারো কিন্তু কোনো সমস্যা হবে না। কোষ বিভাজন কত প্রকার? 3 প্রকার কোষ বিভাজন। একটা মাইটোসিস কোষ বিভাজন, আরেকটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, আরেকটা মিওসিস কোষ বিভাজন। আমাদের অল্টারনেটিভ নামগুলো সহ পড়তে হবে। মাইটোসিস মানে প্রত্যক্ষ কোষ বিভাজন, দ্যাট মিনস ডিরেক্ট কোষ বিভাজন উইদাউট মাইটোসিস। এখন দেখো, বায়োলজিতে যেখানেই সেখানে কি বলতো? সেখানে আফসানা। যেখানেই সেখানেই আফসানা। আর আফসানা ইজ ইকুয়াল টু কি বলতো? আফসানা ইজ ইকুয়াল টু না। মানে আফসানা মানেই হচ্ছে না। দেখো, আমরা কিন্তু না বলতে পারি না। যার না বলার ক্যাপাসিটি যত বেশি, তার কিন্তু ব্যক্তিত্ব তত ভালো। আমাদের ব্যক্তিত্ব অনেক দুর্বল, আমরা আসলে কাউকে না করতে পারি না। ধরো তোমার কাছে একটা কিছু কেউ চাইছে, তুমি না করতে পারতেছো না। এই না করতে না পারার ব্যাপারটা কিন্তু তোমার দুর্বল ক্যারেক্টার প্রকাশ করে। স্ট্রং পার্সোনালিটি যারা, তারা না করতে পারে। যাই হোক, এখন মাইটোসিসে দেখো, মাইটোসিস মানে কি? মাইটোসিসের মানে হচ্ছে আফসানা, আর আফসানা মানেই হচ্ছে না। সারা জীবন মনে রাখবা, বায়োলজিতে মানেই না বুঝায়। বায়োলজিতে মানে কি বুঝায়? বায়োলজিতে মানেই না বুঝায়। দ্যাট মিনস মাইটোসিস মানে মাইটোসিস না, অর্থাৎ মাইটোসিস হয় না উইদাউট মাইটোসিস। মনে থাকবে, মাইটোসিসে কি হয় না? মাইটোসিস হয় না উইদাউট মাইটোসিস। এটাকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। আর মাইটোসিসে সমীকরণিক কোষ বিভাজন। মাইটোসিস মানে কি? সমীকরণিক কোষ বিভাজন। আচ্ছা, সমীকরণ মানে কি? সমীকরণিক ম্যাথ করছো? আমরা কিন্তু এক সময় ইজ ইকুয়াল টু দিয়ে সরল ম্যাথ করতাম না? আবার সমীকরণিক ম্যাথ করতাম, ম্যাট্রিক্স, আরো অনেক কিছু ছিল, তাই না? এইভাবে কিন্তু আমরা ম্যাথ করতাম। ম্যাথ আমি ভুলে গেছি, অনেক বছর আগের কথা। ইজ ইকুয়াল টু দিয়ে করতে হইতো। একবারে প্রথম যেটা, লাস্টে যেটা, ইজ ইকুয়াল টু সমান, তাই না? লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এই টাইপের কিছু। ওই সমীকরণিক কোষ বিভাজন বলতে বোঝাইছে মাতৃকোষ আর বাচ্চা কোষ যে ডটাল সেল, মাদার সেল আর ডটার সেল আর মাদার সেল সেম হয়। ডটার সেল আর মাদার সেল কিরকম হয় বলো তো? ডটার সেল আর মাদার সেল কিন্তু সেম হয়। ডটার সেল আর মাদার সেল সেম হয়। ওকে, এরপর দেখো মিওসিস কোষ বিভাজন। মিওসিসকে হ্রাসমূলক বলা হয়। হ্রাসমূলক মানে হচ্ছে তোমার কমে যায় কিছু। হ্যাঁ, হ্রাসমূলক মানে কমে যায়। আচ্ছা, মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা যদি 46টা হয়, অপত্য কোষেও যদি 46টা হয়, 46টা থেকে 46টাই তৈরি হলো, সমান সমান।
এটাকে বলবো আমরা সমীকরণিক কোষ বিভাজন। কিন্তু এমন যদি হয় যে মাতৃকোষ 46টা, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হয়ে গেছে 23টা, তাহলে বাড়লো না কমলো বলো তো বাচ্চারা? মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 46টা, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা 23টা। যদি এমন হয়ে যায় তাহলে কমে গেল না? এই কমে যাওয়াটাকে বলে হ্রাসমূলক কোষ বিভাজন। আর হ্রাসমূলক কোষ বিভাজন হচ্ছে মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজনে কিসের পরিমাণ হ্রাস পায়? ক্রোমোজোমের পরিমাণ হ্রাস পায়। ক্রোমোজোমের পরিমাণ হ্রাস পায়। ক্রোমোজোমের পরিমাণ হ্রাস পায় হচ্ছে মিওসিস কোষ বিভাজনে। এইটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাইতে হবে। যতটুকু পড়াইলাম ক্লিয়ার হইতে পারছো? এবার আমরা একটু প্রত্যক্ষ কোষ বিভাজনের দিকে যাচ্ছি। অ্যামাইটোসিস কোষ বিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজনকে ডিরেক্ট সেল ডিভিশন বলে। এবার দেখো আমাদের যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভাজিত হয়। ধরো একটা কোষ সরাসরি দুই ভাগে বিভাজিত হয়েছে, এই সরাসরি যে বিভাজন, এই সরাসরি বিভাজনটাকেই বলা হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজন। এখানে কোনো জটিল মাধ্যমিক পর্যায় থাকে না। এই ব্যাপারটা একটু খেয়াল করো, এখানে কোনো জটিল মাধ্যমিক পর্যায় থাকে না। এরপরে আসো, এখানে কি বলেছে? জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই একটা কোষ থেকে দুইটা কোষ হয়ে যায়। এবারে ছবিটার দিকে তাকাও, ছবিটার দিকে একটা মাতৃকোষ দেখতে পাচ্ছি। মাতৃকোষ মানেই ডিপ্লয়েড। ওকে, এই মাতৃকোষের নিউক্লিয়াসটা কি হলো? নিউক্লিয়াসটা একটু তোমার চেপে গেছে, তাই না? নিউক্লিয়াসটা দেখতে এখন কিসের মতো মনে হচ্ছে তোমার কাছে? নিউক্লিয়াসটা একটু খাঁজকাটা হয়ে গেছে না? এদিকে খাঁজটা ভিতরে ঢুকে গেছে, তাই না? এদিকে এই যে কোষটাও একটু খাঁজকাটা হয়ে গেছে, নিউক্লিয়াসটা একটু ডাম্বেলের মতো হয়ে গেছে। এবং এই নিউক্লিয়াসটা পরবর্তীতে একটা থেকে কয়টা হয়ে গেছে? একটা থেকে দুইটা হয়ে গেছে। এখানে কোনো ঝামেলাই নাই, সরাসরি বিভাজিত হয়ে গেল। এই যে কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই একটা কোষ দুইটা কোষে বিভাজিত হয়ে গেল, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো তোমার অ্যামাইটোসিস কোষ বিভাজন। একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়। এমন কাদের ক্ষেত্রে হয়? এমন হয় ইস্টের ক্ষেত্রে। কিছু ইস্টের ক্ষেত্রে এটা হয়। কত কি ইস্ট? অ্যামিবার ক্ষেত্রে এমন হয়। এককোষী জীবে এরকম হয়। আমাদের তারপরে নীলাভ সবুজ সেবেলে এরকম হয়। তুমি এটা মনে রাখতে পারো। ব্যাকটেরিয়াতে এমন হয়। ব্যাকটেরিয়া যে দ্বিবিভাজন প্রক্রিয়া পড়েছো না তোমরা? দ্বিবিভাজন, এই দ্বিবিভাজনে কিন্তু অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। এটা আমরা BAEY দিয়ে মনে রাখবো। এটা কি দিয়ে মনে রাখবো? BAEY দিয়ে মনে রাখবো। বি দিয়ে হচ্ছে ব্যাকটেরিয়া, এ দিয়ে হচ্ছে অ্যামিবা, ওয়াই দিয়ে হচ্ছে ইস্ট। বি দিয়ে হচ্ছে ব্যাকটেরিয়া, এ দিয়ে হচ্ছে অ্যামিবা, ওয়াই দিয়ে হচ্ছে ইস্ট। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাকটেরিয়া, অ্যামিবা আর ইস্ট, এই প্রক্রিয়া। নীলাভ সবুজ সেবেল মনে রাখো, এখান থেকে আর কিছু না। অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকেই জটিল এবং উন্নত কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি হয়েছে। অর্থাৎ আমরা তো সরল থেকে জটিলের দিকেই যাই, তাই না? অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া সরল প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়াটা থেকেই পরবর্তীতে জটিল প্রক্রিয়ার উৎপত্তি হয়েছে। এই প্রক্রিয়াটা থেকেই পরবর্তীতে কি হয়েছে? এই প্রক্রিয়াটা থেকেই পরবর্তীতে জটিল প্রক্রিয়ার উৎপত্তি হয়েছে। এটা ভালো করে মনে রেখো। এটা কে বলেছে? স্টার্সবার্জার বলেছে। এরপর আমাদের এখান থেকে আর তেমন কিছু নাই। এবার আমরা মাইটোসিসে চলে যাচ্ছি। মাইটোসিস আমাদের পড়া হয়ে গেছে। মাইটোসিস মানে হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন প্রক্রিয়া। যে কোষ বিভাজন প্রক্রিয়াতে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়, তাদেরকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলি সাইটোকাইনেসিস। এটা মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? যেহেতু সবগুলোই একবার করে বিভাজিত হয়, তাই বাচ্চা যে কোষগুলো তৈরি হয় ডটার সেল কিন্তু মাদার সেলের ক্যারেক্টার বহন করে। অর্থাৎ একই রকম গুণ সম্পন্ন, সংখ্যাগত, আকৃতিগত, গুণগত কোনো পরিবর্তন ঘটে না। ছিল একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষে কনভার্ট হয়েছে। এই দুইটা কোষ আগের মতোই। দুইটা কোষ দেখতে কিসের মতোই? দুইটা কোষ দেখতে কিন্তু আগের মতোই। অর্থাৎ তাদের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। প্রতিটি ক্রোমোজোমের সংখ্যা, গুণাগুণ, গঠনাকৃতি সব কিছু কিন্তু ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমাদের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার করে বিভাজিত হয়। নিউক্লিয়াসও একবার বিভাজিত হয়, ক্রোমোজোমও একবার বিভাজিত হয়। এটা ভালো করে মনে রাখবো আমরা। নিউক্লিয়াসও একবার বিভাজিত হয়, ক্রোমোজোমও একবার বিভাজিত হয়। দ্যাট মিনস এখানে এক কথাটা ভালো করে মনে রাখো। আমাদের এখানে এক কথাটা মনে রাখবো। নিউক্লিয়াসও একবার বিভাজিত হচ্ছে, ক্রোমোজোমও একবার বিভাজিত হচ্ছে, এবং তাদের গুণ মাতৃকোষের সম্পূর্ণ সমাকৃতি, সমগুণ সম্পন্ন দুইটা কোষে পরিণত হচ্ছে একটা কোষ। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি স্লাইখার নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস দিয়েছে, এবং ওয়াল্টার ফ্লেমিং পরবর্তীতে মাইটোসিস নাম দিয়েছে। মাইটোসিস নামটা কে দেয়? এই বিজ্ঞানীটার নাম অনেক ইম্পর্টেন্ট। মাইটোসিস নামটা কে দিয়েছে? বিজ্ঞানীর নাম অনেক ইম্পর্টেন্ট,
ওয়াল্টার ফ্লেমিং মাইটোসিস নাম দিয়েছে এবং মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন বলা হয়। মাইটোসিস কোষ বিভাজনকে কি বলা হয়? মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন বলা হয়। ওকে, তাহলে এখানে আমাদের আর কিছু নেই দেখার মতো। আমরা এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করব, মাইটোসিস কোষ বিভাজন কোথায় কোথায় ঘটে। মাইটোসিস কোষ বিভাজন ঘটে আমাদের দৈহিক কোষে। মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে বলো তো বাচ্চারা? দৈহিক কোষে। উদ্ভিদের কাণ্ড, শাখা প্রশাখার শীর্ষ, মূলের বর্ধিষ্ণু শীর্ষ, ক্যাম্বিয়াম প্রভৃতি অঞ্চলে মাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে। মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়? উদ্ভিদের কাণ্ডে হয়, শাখা প্রশাখার শীর্ষে হয়, মূলের শীর্ষে হয়, ক্যাম্বিয়ামে হয়। তোমাদের টিস্যু চ্যাপ্টার পড়াইছি না আমি? টিস্যু চ্যাপ্টারে কি দেখছিলা যে শীর্ষগুলোতে কি হয়? ভাজক টিস্যু থাকে, ওখানে মাইটোসিস কোষ বিভাজন হয়, মেরিস্টেম টিস্যু থাকে। এবং ক্যাম্বিয়াম আমরা সেকেন্ডারি টিস্যুতে আমরা কিন্তু তোমার হচ্ছে ক্যাম্বিয়াম দেখেছি, তাই না? সেকেন্ডারি ভাজক টিস্যুতেও ক্যাম্বিয়াম দেখেছি। সেখানে কি ঘটতেছে? মাইটোসিস কোষ বিভাজন ঘটতেছে। এবং সকল অঙ্গ প্রত্যঙ্গ, এই যে আমাদের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এখানেও কোন ধরনের কোষ বিভাজন হচ্ছে? মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে। জননাঙ্গ কি একটা অঙ্গ না? একটা অঙ্গ, তাই না? অঙ্গ প্রত্যঙ্গে যদি মাইটোসিস কোষ বিভাজন ঘটতে পারে, তাহলে জননাঙ্গেও কি ঘটে? জননাঙ্গেও মাইটোসিস কোষ বিভাজন ঘটে। তাহলে মাইটোসিস কোষ বিভাজন কোথায় কোথায় হলো? দৈহিক কোষে, কাণ্ডে, শীর্ষে, ক্যাম্বিয়ামে, তোমার হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গে এবং জননাঙ্গে। এটা মনে রাখতে পারো, আজ কাশেমের দেহে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। আজ কার দেহে মাইটোসিস কোষ বিভাজন ঘটে? আজ কাশেমের দেহে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। আজ তোমাদের আলফাজ ভাইয়ের দেহে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। আজ তোমাদের লাবিব ভাইয়ের দেহে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। তাহলে মাইটোসিস কোষ বিভাজন কোথায় কোথায় ঘটে বাচ্চারা? আজ কাশেমের দেহে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। দেখো, আজের অ দিয়ে কি? অ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ, জ দিয়ে কি? জ দিয়ে জননাঙ্গ, জ দিয়ে জননাঙ্গ। কাশেমের ক দিয়ে কি? কাশেমের ক দিয়ে হচ্ছে ক্যাম্বিয়াম। আর স দিয়ে কি? স দিয়ে শীর্ষ। কাশেমের ক দিয়ে কিন্তু কাণ্ডও পড়া যায়। এবং দেহ দিয়ে কি? দেহ দিয়ে হচ্ছে দেহ কোষ, দৈহিক কোষ। তাহলে আমরা কি পড়লাম? আজ কোথায় কোষ বিভাজন ঘটে? কাশেমের দেহে। আজের অ দিয়ে কি? অ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ, জ দিয়ে কি? জননাঙ্গ। কাশেমের ক দিয়ে ক্যাম্বিয়াম, কাশেমের ক দিয়ে কাণ্ড, কাশেমের স দিয়ে শীর্ষ এবং আমাদের দেহে দিয়ে হচ্ছে দেহ কোষে। ঠিক আছে? তাহলে এই জায়গাগুলোতে কি ঘটে? এই জায়গাগুলোতে কিন্তু মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা পড়া ছিল, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপরে এখানে আমাদের আমি এতক্ষণ যা পড়াইছি এটা একটা নোট আকারে দিয়েছি। দেখো নোটটাতে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট এগুলোতে হচ্ছে তোমার অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে এবং আরও তোমার অন্যান্য রাইটারের যে তথ্যগুলো আমরা বলেছি ক্লাসে দিব, এখানে কিন্তু আমি সেটা নিয়ে আসছি। তা কালিম স্যারের বইতে আছে। আর কোথায় কোথায় অ্যামাইটোসিস হয়? আদি কোষে অ্যামাইটোসিস হয়, সায়ানো ব্যাকটেরিয়াতে অ্যামাইটোসিস হয়, মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ পর্দাতে অ্যামাইটোসিস হয়, মাছের ডিম গঠনের প্রারম্ভিক পর্যায়ে অ্যামাইটোসিস হয়, বীজের অ্যান্ডোস্পার্মে অ্যামাইটোসিস হয়। বীজের অ্যান্ডোস্পার্ম তোমাদের টিস্যু চ্যাপ্টারে, টিস্যুতে বলছিলাম অ্যান্ডোস্পার্মের কথা, শস্যের কথা বলছিলাম মনে হয়। যাই হোক, অ্যান্ডোস্পার্মে কোন ধরনের কোষ বিভাজন হয়? এটা অনেক ইম্পর্টেন্ট একটা, এটা একটু মার্ক করবা। হ্যাঁ, আমি দাগানো এগুলো সব দিয়ে দিব না তোমাদের। বীজে অ্যান্ডোস্পার্মে কিন্তু মাইটোসিস কোষ বিভাজন হয় এবং মেরুদণ্ডী প্রাণী তরুণাস্থিতেও অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় কোথায় হয়? এটা একটা পিন মেরে বইতে লাগায় রাখতে হবে। এই যে এখন পড়তেছো না, তুমি এখনই একটা চ্যাপ্টার গুছায় ফেলবা। আমি এক্সট্রা ইনফরমেশন যা যা দিচ্ছি সবকিছু মিলিয়ে তুমি একটা চ্যাপ্টার কিন্তু এখনই গুছায়া পড়ে ফেলবা। আমি কিন্তু অনেক তথ্য সবকিছু ইনক্লুড করে তারপরে পরে একটা ক্লাসের আগে আমি কিন্তু এই যে সন্ধ্যা থেকে এই পর্যন্ত ক্লাসই গুছাইছি। মানে তোমাদের ক্লাসে এই চ্যাপ্টার আমি অনেকবার পড়াইছি, এই জীবনে মানে অনেকবার এই চ্যাপ্টার আমার পড়ানো হয়ে গেছে। তারপরে তোমাদের ক্লাসে আসার আগে আমি 2-3 ঘন্টা এই চ্যাপ্টার নিয়ে বসে থাকি, জানা জিনিসই বসে বসে দেখি। মানে এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। আমি যদি ক্লাস না গুছাই আমার অশান্তি লাগে, যার মনে আর না গুছাই ক্লাস নিতেছি। এবার দেখো আমাদের তাহলে এটা দেখলাম। এবার আসো আমাদের মাইটোসিসের বৈশিষ্ট্য। মাইটোসিসের ক্ষেত্রে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি ভাবে অনুদৈর্ঘ্যভাবে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। একটা ক্রোমোজোম কয়টা ক্রোমাটিডে বিভক্ত হইল বাচ্চারা? একটা ক্রোমোজোম কয়টা ক্রোমাটিডে বিভক্ত হইল? একটা ক্রোমোজোম লম্বালম্বি ভাবে কিন্তু একটা থেকে দুইটা ক্রোমাটিডে বিভক্ত হইছে, অর্থাৎ সমান দুইটা ক্রোমাটিডে বিভক্ত হইছে। প্রতিটি ক্রোমাটিড তথা অপত্য ক্রোমোজোম তার নিকটস্থ মেরুতে পৌঁছায়। দেখো এই ক্রোমোজোমগুলো কি হয়? এইদিকে একটা এদিকে চলে যায়, একটা এদিকে চলে যায়। মানে ধর একটা কোষ বিভাজিত হয়ে কিছু ক্রোমাটিড এদিকে, কিছু ক্রোমাটিড এদিকে চলে যায়, অর্থাৎ দুই সাইডে চলে যায়। দুই সাইডে চলে যাওয়ার কারণে আগে ছিল একটা থেকে দুইটা কোষ হবে, তাহলে দুইটা কোষে দুইটা ক্রোমোজোম চলে গেছে। তাহলে ক্রোমোজোম সংখ্যা কি হইলো? ক্রোমোজোম সংখ্যা কিন্তু সমান থাকলো। এই কারণে আমাদের কোষগুলো মাতৃকোষের গুণ সম্পন্ন হইলো। আগে যেমন ছিল ওই রকমই, আগেও একটা কোষে একটা ক্রোমোজোম ছিল, এখনো একটা কোষ তৈরি হচ্ছে, সেখানে একটা করে ক্রোমোজোম। জাস্ট বোঝানোর জন্য বলতেছি আর কি। আমাদের তো 46টা।
এরপর আসো আমাদের এই জায়গায় আর কিছু না। তারপরে আমাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে, আমাদের অপত্যকোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আয়তনের হয়। তাহলে এখানে কি কমন পাচ্ছি আমরা? সমগুণ সম্পন্ন, সমান থাকে। আমরা পাচ্ছি হচ্ছে সমান থাকে ক্রোমোজোম সংখ্যা, সমান আয়তন। তাহলে একটা কমন শব্দ আমাদের কি বলতো মাইটোসিসের বৈশিষ্ট্যে? কমন শব্দটা হচ্ছে সমান। কমন শব্দটা কি বলতো বাচ্চারা? কমন শব্দটা হচ্ছে সমান। কমন শব্দটা হচ্ছে সমান, ঠিক আছে? তাহলে কমন শব্দটা হচ্ছে সমান। হ্যাঁ, লাবিবের হয় হচ্ছে তোমার মাইটোসিস, আলফাজের মাইটোসিস, হৃদয়ের হয় অ্যামাইটোসিস। এবার আসে আমাদের কোষচক্র এবং ইন্টারফেস। আমাদের একটা কোষ সৃষ্টি হয়, কোষ সৃষ্টি হওয়ার পরে কোষটা বড় হয় এবং সেই কোষটা বিভাজিত হয়। এইভাবে কিন্তু আমাদের তিনটা কাজ চলতে থাকে। যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে আমাদের কোষ চক্র বলা হয়। যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় একটা কোষের সবকিছু, এটা একটা চক্র, বুঝছো? একটা কোষ হয়েছে, কোষটা বড় হয়েছে, কোষটা আবার বিভাজিত হয়েছে, আবার কোষ হয়েছে, আবার বড় হয়েছে, আবার বিভাজিত হয়েছে। এটা একটা সাইকেল, বুঝছো? এই সাইকেলটা চলতে থাকে আর কি। তো বিজ্ঞানী হাওয়ার্ড আর প্লেক আমাদের এই কোষ চক্র সম্পর্কে আইডিয়া দিয়েছিলেন। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 100 ট্রিলিয়ন কোষ থাকে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে কতগুলো কোষ থাকে বাচ্চারা? মিলিয়নের কথা শুনেছো, বিলিয়নের কথা শুনেছো, এখন ট্রিলিয়নও জানলা। ট্রিলিয়ন মিন্স কত জানো? 10 টু দি পাওয়ার 14। ট্রিলিয়ন মিন্স কত বলো তো? 10 টু দি পাওয়ার 14। একের পরে 14টা শূন্য, একের পরে 14টা শূন্য, এটাকে ট্রিলিয়ন বলে। একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে, আমাদের দেহে এখন কতগুলো কোষ আছে? 100 ট্রিলিয়ন কোষ আছে, 10 টু দি পাওয়ার 14 সংখ্যক কোষ আছে। এই কোষগুলো তোমার বিভাজনের জন্য কিছু সিগন্যালের প্রয়োজন হয়। ধরো একটা কোষ বিভাজনের জন্য সিগন্যালের প্রয়োজন হয়, যে কোনো কিছুর জন্যই সিগন্যালের প্রয়োজন হয়। আমরা অনেক সময় গ্রিন সিগন্যাল দেখাই, অনেকে রেড সিগন্যাল দেখাই। তোমরা লাইফে কাউকে গ্রিন সিগন্যাল দিছো? গ্রিন সিগন্যাল কাকে দেয় বলো তো? যার প্রতি হ্যাঁ সূচক সম্মতি দেওয়া হয় তাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়, আর যার প্রতি না তাকে রেড ফ্ল্যাগ উড়ে দেওয়া হয়, তাই না? আচ্ছা, যে কোনো কিছুর জন্যই সিগন্যাল দিতে হবে। এখন একটা কোষ বিভাজন হওয়ার জন্য কিন্তু সিগন্যাল লাগবে, যে এই কোষটা টার্গেট, এই কোষটাকে পাইছি, এরে বিভাজিত করতে হবে। তো এরে বিভাজিত করার জন্য এর কি করব আমরা? এর সিগন্যাল দিব। কারণ সিগন্যালটা হতে পারে অভ্যন্তরীণ সিগন্যাল, সিগন্যালটা হতে পারে বাহ্যিক সিগন্যাল। ধরো তুমি কাউকে বাইরে থেকে বলতেছো যে তোমাকে কিন্তু আমার পছন্দ হয়, তোমাকে কিন্তু আমি বিয়ে করতে চাই, এটা হচ্ছে বাহ্যিক সিগন্যাল। আর তুমি মনে মনে তাকে, তার মাইন্ড রিড করতেছো, সে তোমার মাইন্ড রিড করতেছে, তোমাদের মনের কথা হচ্ছে, সেটা কিন্তু অভ্যন্তরীণ সিগন্যাল। ওরকম একটা কোষ যে বিভাজিত হবে এটার জন্য সিগন্যাল প্রয়োজন। দেখো কিছু কোষ আছে যারা দ্রুত বিভাজিত হয়, যেমন ভ্রূণ কোষ। ভ্রূণ তো তাড়াতাড়ি বিভাজিত হইতে হবে, ভ্রূণ তাড়াতাড়ি বৃদ্ধি হয়ে গাছটা বড় হবে। মূল ও কাণ্ডের শীর্ষের মেরিস্টেম কোষ, অর্থাৎ শীর্ষের ভাজক টিস্যু, এরা তাড়াতাড়ি বিভাজিত হয়। তাহলে যারা তাড়াতাড়ি বিভাজিত হয় ভ্রূণ কোষ, মূল এবং কাণ্ডের মেরিস্টেম কোষ। এটা আমরা মনে রাখবো শম্ভু কথা দিয়ে। শম্ভুর স দিয়ে হচ্ছে শীর্ষ, ম দিয়ে হচ্ছে মূল আর কাণ্ড, আর ভূ দিয়ে হচ্ছে ভ্রূণ। অর্থাৎ শম্ভু দ্রুত বিভাজিত হয়। শম্ভু কি হয় বলো তো? শম্ভু দ্রুত বিভাজিত হয়, শম্ভু দ্রুত বিভাজিত হয়, ঠিক আছে? শম্ভু দ্রুত বিভাজিত হয়। এবং কিছু কোষ আছে যারা সারা জীবনেও বিভাজিত হয় না, এরা হচ্ছে পূর্ণাঙ্গ লাল রক্তকোষ। পূর্ণাঙ্গ লাল রক্তকোষ মানে কি? লোহিত রক্তকণিকা। পেশি কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদের স্থায়ী কোষ, এরা হচ্ছে আমাদের তোমার বিভাজিত হয় না, বুঝছো? একবারে বিভাজিত হয় না। পূর্ণাঙ্গ লাল রক্তকোষ, পেশি কোষ, স্নায়ু কোষ এবং স্থায়ী কোষ। স্থায়ী মানেই তো বিভাজিত হবে না, স্থায়ী মানে পার্মানেন্ট। ভাজক কোষ না বিভাজিত, স্থায়ী কোষ বিভাজিত হয় না। আর স্নায়ু কোষ, পেশি কোষ, লাল রক্তকোষ, সেটা মনে রাখবা পলাশ। পলাশ বিভাজিত হয় না। প দিয়ে হচ্ছে পেশি কোষ, ল দিয়ে লাল রক্তকোষ, স দিয়ে স্থায়ী কোষ, স দিয়ে স্নায়ু কোষ। শম্ভু খুব দ্রুত বিভাজিত হয় আর পলাশ বিভাজিতই হয় না। শম্ভু খুব দ্রুত বিভাজিত হয় আর পলাশ বিভাজিতই হয় না, ঠিক আছে? তাহলে এইটুকু আমরা খুব ভালো করে পড়ে ফেলবো। এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমি প্রতিটা লাইন ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এরপরে আসো, আমাদের একটা বিভাজনরত, একটা কোষের বিভাজনরত অবস্থাকে বলা হয় এম ফেজ, মানে মাইটোসিস দশা। একটা কোষ বিভাজিত হচ্ছে মানে সেটা মাইটোসিস দশাতে আছে। দুটি এম ফেজের মাঝামাঝি অবস্থাকে বলা হয় ইন্টারফেজ। দুইটা এম ফেজের মাঝামাঝি অবস্থা, ধরো এম ফেজ, বিভাজিত অবস্থা, বিভাজিত অবস্থা। দুইটা বিভাজিত অবস্থার মাঝামাঝি যে অবস্থা সেটা রেস্টিং অবস্থা, ইন্টারফেজ অবস্থা। ইন্টারফেজ অবস্থাটাতে প্রস্তুতি গ্রহণ করে মানুষ। ধরো তুমি এসএসসি পরীক্ষা দিছো, এসএসসি পরীক্ষা দিছো না? এসএসসি পরীক্ষা দিছো, আবার কি পরীক্ষা দিবা? এইচএসসি পরীক্ষা দিবা। এই যে পরীক্ষা যখন দেওয়া হয় তখন মনে করবা বিভাজন হয়, যখন পরীক্ষা দিতেছো তখনই বিভাজন অবস্থা। এই এসএসসি আর এইচএসসির মাঝামাঝিতে একটা অবস্থা তোমরা বিরাজ করতেছো এখন। এটা কোন অবস্থা? ইন্টারমিডিয়েট অবস্থা। ইন্টারমিডিয়েট অবস্থায় তুমি কি নিচ্ছ? এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না? এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। ব্যাপারটা এরকম, এসএসসি
এসএসসি থেকে আমরা কোথায় যাচ্ছি? এইচএসসি তে যাচ্ছি। এর মাঝামাঝিতে আমাদের কি অবস্থা? এর মাঝামাঝিতে আমাদের ইন্টার অবস্থা। এই ইন্টার অবস্থায় আমরা কি করি? ইন্টার অবস্থায় আমরা এইচএসসি এক্সামের জন্য প্রিপারেশন নেই। দ্যাট মিনস ইন্টারফেস দশাটা প্রস্তুতিমূলক পর্যায়। ইন্টারফেস দশাটাকে কি বলা হয়? ইন্টারফেস দশাটাকে বাচ্চারা প্রস্তুতিমূলক পর্যায়ে বলা হয়। এবং তোমার জীবনের বেশিরভাগ সময় কি তুমি পরীক্ষা দাও না বেশিরভাগ সময় তুমি প্রস্তুতি নাও? বলো তো, তোমার জীবনের বেশিরভাগ সময় কি তুমি পরীক্ষা দাও না বেশিরভাগ সময় তুমি প্রস্তুতি নাও? বেশিরভাগ সময় কিন্তু তুমি এক্সামের জন্য প্রস্তুতি নাও, তাই না? আচ্ছা, দ্যাট মিনস আমাদের ইন্টারফেস সময়টা প্রস্তুতি সময়, এটাতে 90 থেকে 95 সময় লাগে, মানে ইন্টারফেস পর্যায়টাই অনেক বড়। এখন তুমি এইচএসসি পরীক্ষায় বসবা কি বসবা না, এটা ডিপেন্ড করবে কিসের উপরে? তোমার প্রস্তুতির উপরে না? আমাকে অনেক স্টুডেন্ট মেসেজ দেয়, আপু আমি যদি এবছর পরীক্ষা না বসি, আমি যদি সামনে বছর বসি, তাহলে কি আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবো? তখনই আমি বুঝে যাই যে তার প্রস্তুতির অবস্থা খারাপ। তার মানে এই ইন্টারফেস দশায় যদি তোমার প্রস্তুতি খারাপ থাকে, তাহলে তুমি এইচএসসি পরীক্ষায় বসবা কি বসবা না সেটা কিন্তু ডিসাইড হয়ে যায়। অর্থাৎ একটা কোষ বিভাজিত হবে কি হবে না সেটা ডিসাইড হয় কোথায়? একটা কোষ বিভাজিত হবে কি হবে না সেটা ডিসাইড হয় কিন্তু আমাদের এই ইন্টারফেস দশাতে। এবং ইন্টারফেস দশাতে অনেকগুলো ধাপ থাকে, তাই না? তোমরা অনেকগুলো পরীক্ষা দিচ্ছ না, সিটি দিচ্ছ, তারপরে টার্ম দিচ্ছ, তারপরে ইয়ার ফাইনাল দিচ্ছ, এরকম এখানেও ইন্টারফেস দশাতে G1 দশা, এস দশা, G2 দশা, অনেক দশা থাকে। তারপরে শেষমেশ কি হয়? শেষমেশ আমাদের ক্লিয়ারেন্স দেয়, তাই না? ক্লিয়ারেন্স বলতে আমরা একটা প্রবেশপত্র পাই। প্রবেশপত্র কেন পাই? আমরা ইন্টারফেস দশা থেকে এই যে এইচএসসি দেওয়ার জন্য একটা প্রবেশপত্র পাই না? ইন্টারফেস দশা থেকে এইচএসসি দেওয়ার জন্য একটা প্রবেশপত্র পাই। এখানেও আমরা দেখব যে আমাদের ইন্টারফেস দশা থেকে এমফেজে যাওয়ার জন্য একটা প্রবেশপত্র দেওয়া হয়। সেই প্রবেশপত্রটার নাম হচ্ছে MPF, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। সেই প্রবেশপত্রটা আমি তোমাদের একটু পরে দেখাবো। তাহলে আমরা এখন কিসে আসি বলো তো বাচ্চারা? আমরা কিন্তু এখন আসি ইন্টারফেজ অবস্থাতে। আমাদের জীবনটা এখন কিসের উপরে আছে? রিঅ্যাকশনের উপরে আছে খালি, তাই না? মেটাবলিজম চলতেছে তোমার জীবনের উপর দিয়ে, তোমার প্রেশার চলতেছে, তোমার টিচার তোমাকে প্রেশার দিচ্ছে, তোমার বাবা মা তোমাকে প্রেশার দিচ্ছে, আবার তোমার জিএফও তোমাকে প্রেশার দিচ্ছে। জিএফ কি বলে? বলে যে শোনো, যদি চান্স টান্স না পাও আমাকে কিন্তু তোমার কাছে বিয়ে দেবে না। তখন তুমি অনেক টেনশনে পড়ে যাও যে আসলেই তো, যদি চান্স না পাই তো আমাকে তো বিয়ে দিবে না। তো তুমি যখন চান্স পেলা না, তখন দেখবা যে সেই জিএফ তোমাকে পাত্তাই দিচ্ছে না। মানে তার কি উচিত ছিল? তার উচিত ছিল তোমার খারাপ সময়ে তোমার পাশে থাকা। এর জন্য যারাই তোমাকে বলবে যে তুমি যদি চান্স না পাও তাহলে আমার বাসায় থেকে তোমাকে মানবে না, তখন তুমিও বলে দিবা যে আমি যদি চান্স পেয়ে যাই আমার বাসায় থেকেই তোমাকে মানবে না। বুঝছো কথাটা? দারুণ না? চান্স পেয়ে গেলে তোমাকে কেন মানবে? তখন অন্য চান্স পাওয়া যায় তাকে মানবে। এটা হচ্ছে ব্যাপার। তো এখন দেখো, আমাদের ইন্টারফেস দশাতে প্রচুর পরিমাণে আমাদের প্রেশার যায়, প্রচুর পরিমাণে চক্র চলতে থাকে আমাদের উপর দিয়ে। আমাদেরকে টার্গেট করা হয় যে তোর কিন্তু ডাক্তার হইতে হবে, তোর কিন্তু ইঞ্জিনিয়ার হইতে হবে, তোর টার্গেট করছি, তোর পিছে টিচার লাগাই দিছি। ওরকম করে এখানেও দেখবা গ্রোথ ফ্যাক্টর ইত্যাদি বিভিন্ন হরমোন টরমোন পিছে লেগে যায়, রিসেপ্টর সাইটে প্রচুর ঝামেলা। চলো আমরা একটু দেখি এখানে কি হয়। দেখো আমাদের এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে টোটাল কোষ চক্রটা একটা জেনেটিক্যাল প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয়। তোমাদের ইন্টারমিডিয়েট লাইফটা কিন্তু একটা প্রোগ্রাম, এটা কিন্তু একটা সামান্য বিষয় না। এই প্রোগ্রামটা কিন্তু একটা জেনেটিক্যাল প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তোমাদের ইন্টারফেজ অবস্থাটা, ইন্টারমিডিয়েট অবস্থাটা। এখানে অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করতেছে সাইক্লিন সিডিকে। মানে তোমার ভিতর থেকে একটা চাওয়া যে আমার ডাক্তার হইতে হবে, আমাকে ইঞ্জিনিয়ার হইতে হবে, আমাকে বড় হইতে হবে, এই ব্যাপারটাকে বলা হয় অভ্যন্তরীণ উদ্দীপনা। অভ্যন্তরীণ উদ্দীপনা দেয় কে? সাইক্লিন সিডিকে, অর্থাৎ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ একটা এনজাইম আছে। বিভিন্ন হরমোন এখানে কাজ করে। তারপর গ্রোথ ফ্যাক্টর বাহ্যিক উদ্দীপনা দেয়। দেখো, হরমোন আর গ্রোথ ফ্যাক্টর বাহ্যিক উদ্দীপনা দেয়। এটা হাড় জিএফ দিয়ে মনে রাখা যায়। দেখো, বাইরে থেকে কি উদ্দীপনা দেয়? চান্স পাইতে হবে, বাইরে থেকে বলতেছে চান্স পাইতে হবে, কিন্তু চান্স না পাইলে কিন্তু আমার বাসায় তোমাকে মেনে নেবে না, আমাদের আসলে ভবিষ্যৎই নাই, তুমি যেভাবে পড়াশোনা, তোমার যে অবস্থা, এই অবস্থাতে আমাদের আসলে কোনো ভবিষ্যৎ নাই, তোমার সাথে আমার আসলে কন্টিনিউ হবে না। এই টাইপের কথাবার্তা কিন্তু অনেক জিএফরা বলে। এটাকে বলা হয় বাহ্যিক উদ্দীপনা। তোমাকে বাহ্যিক উদ্দীপনা দিচ্ছে কে? জিএফ তোমাকে বাহ্যিক উদ্দীপনা দিচ্ছে, সাথে কিছু হরমোনও আছে, জিএফ এর বান্ধবী। এরপর দেখো আমাদের আর অভ্যন্তরীণ উদ্দীপনাটা আমার ভিতর থেকে আসে। এই ভিতর থেকে আসে কিভাবে? সাইক্লিন সিডিকের কারণে। সিডিকের কারণে হচ্ছে আমাদের ভিতর থেকে একটা উদ্দীপনা আসে, এইটাকে আমরা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এনজাইম বলি। ওকে, এবার আসো আমাদের দেহের কোনো স্থান কেটে গেলে রক্তের অনুচক্রিকা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে সেই জায়গাটা জোড়া লাগাই দেয়। ধরো আমাদের হাত পা কেটে গেছে, হাত পা কেটে যাওয়ার পরে সেখানে কি অনুচক্রিকা চলে আসে না? সেখানে জোড়া লাগাই দেয় না? জোড়া লাগাই দেয়। অনুচক্রিকা এসে কাটার জায়গায় গ্রোথ ফ্যাক্টর তৈরি করে, তারপরে যে জায়গাটা শিলাই দেয় একদম অনুচক্রিকা।
ওকে, যাই হোক, তারপর দেখো আমাদের দেহের ইমিউন সিস্টেমের জন্য দরকারি কোষসমূহ বিভাজিত হওয়ার জন্য শ্বেত রক্তকণিকা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে নেয়। মানে আমাদের ইমিউন সিস্টেমটা ডেভেলপ করার জন্য শ্বেত রক্তকণিকা গ্রোথ ফ্যাক্টর তৈরি করতে পারে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অনুচক্রিকাও গ্রোথ ফ্যাক্টর তৈরি করতেছে হাত পা কেটে গেলে জোড়া লাগাইতে, আর শ্বেত রক্তকণিকা গ্রোথ ফ্যাক্টর তৈরি করতেছে আমাদের ইমিউন সিস্টেমটাকে সুন্দর করার জন্য। বোন মেরুতে লোহিত রক্তকণিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য এরাইথ্রোপয়েটিন হরমোন তৈরি করে। দেখো বোন মেরুতে লোহিত রক্তকণিকারা বৃদ্ধি করার জন্য বোন মেরু থেকে ইরাথ্রোপয়েটিন হরমোন তৈরি হয়। ব্যাপারটা আমি রক্ত চ্যাপ্টারেও পড়াবো, তারপরে এখানে একটু বলি। ধরো আমাদের কোষে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে গেছে, লোহিত রক্তকণিকার নাই, কমে গেছে। লোহিত রক্তকণিকার পরিমাণ যদি কমে যায় তাহলে অক্সিজেন পরিবহন কমে গেছে, আর অক্সিজেন পরিবহন কমে গেলে অনেক সমস্যা, তাই না? এখন আমাদের দিয়ে কি করতে হবে? লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়াইতে হবে। আর লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়ানোর জন্য কি করতে হবে? লোহিত রক্তকণিকা তৈরি করতে হবে। লোহিত রক্তকণিকা তৈরির নাম কি? ইরাইথ্রোপয়েসিস প্রক্রিয়া। তোমরা জানো এটা? লোহিত রক্তকণিকা তৈরির নাম কি বলো তো? লোহিত রক্তকণিকা তৈরির নাম হচ্ছে ইরাইথ্রোপয়েসিস প্রক্রিয়া। আর ইরাইথ্রোপয়েসিস প্রক্রিয়ার জন্য আমাদের কি হরমোন দরকার? ইরাইথ্রোপয়েটিন হরমোন দরকার। এই ইরাইথ্রোপয়েটিন হরমোনটা কই থেকে খরিত হয় জানো বাচ্চারা? ইরাইথ্রোপয়েটিন হরমোনটা খরিত হয় আমাদের কোথায় থেকে? কিডনি থেকে। কিডনির মাথার উপরে আমাদের দুইটা গ্ল্যান্ড আছে, টুপির মতো দুইটা গ্ল্যান্ড আছে, এর নাম সুপ্রানেরাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে ইরাইথ্রোপয়েটিন নামক হরমোন ক্ষরণ হয়। ইরাইথ্রোপয়েটিন হরমোন ক্ষরণ হয়ে আমাদের হাড্ডির ভিতরে ঢুকে যায়। আমাদের হাড্ডি আছে না, হাড্ডি, বোন মেরু, এই হাড্ডির ভিতরে ঢুকে যায়। হাড্ডির ভিতরে ঢুকে যায়, সেখান থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন করে, এবং এইভাবে আমাদের রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ আবার বেড়ে যায়। এটা নিয়ে রক্ত চ্যাপ্টারে আবারও আলোচনা হবে। আপাতত একটা কথাই জানতে পারো, লোহিত রক্তকণিকা উৎপন্নের প্রক্রিয়ার নাম হচ্ছে ইরাইথ্রোপয়েসিস প্রক্রিয়া। আর এই ইরাইথ্রোপয়েসিস প্রক্রিয়ার জন্য ইরাইথ্রোপয়েটিন হরমোন দরকার। ইরাইথ্রোপয়েটিন হরমোন কোথায় থেকে তৈরি হয়? কিডনির মাথার উপরে দুইটা গ্ল্যান্ড আছে, সুপ্রারেনাল গ্ল্যান্ড, সেখান থেকে তৈরি হয়। বাস এইটুকু জানলে হয়েছে, আপাতত আর কিছু বলবো না, পরবর্তীতে আবার কথাবার্তা আছে। ইন্টারফেস পর্যায়টা বেশ দীর্ঘ পর্যায়, বাচ্চারা ইন্টারমিডিয়েটের সময় কাটতেই চায় না, তাই না? এত বিরক্তিকর একটা সময়, এই সময় কিচ্ছু ভাল লাগে না, মন খারাপ থাকে, অনেকে ব্রেকআপ হয়, অনেকে দেখে প্রেমে পড়ে। ইন্টারমিডিয়েট অবস্থাতে আমার কি হয়েছিল, আমি তখন কলেজে, গার্লস কলেজে পড়ি, আমার আব্বু আমার সাথে একটু চালাকি করে আমাকে গার্লস কলেজে দিয়ে দিছে। তো আমার গার্লস কলেজে ভাল লাগতো না, তো ফ্রেন্ড ছিল দু একটা ফ্রেন্ড। আমার জীবনে লাইফে ফ্রেন্ড খুব কম, আমার লাইফে হাতে গোনা 2-4 জন ফ্রেন্ড। ইন্টারমিডিয়েট লাইফের একটা ফ্রেন্ডের সাথে আমার যোগাযোগ আছে, এখন আর কারোর সাথে যোগাযোগ নাই। মেডিকেল ওর 1-2 জন ফ্রেন্ডের সাথে যোগাযোগ আছে। আমার লাইফটা এরকমই। যাই হোক, এখন ইন্টারমিডিয়েট লাইফটা বেশ দীর্ঘ একটা পর্যায়। পরবর্তী বিভাজন সুন্দরভাবে হবে কিনা এর জন্য এখানে নিউক্লিয়াসের উপর প্রচুর বিক্রিয়া চলে। মানে আমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারবো কিনা, বা তখন শুনতেছিলাম যে গোল্ডেন এ প্লাস না পাইলে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না। মানে অনেক হাবিজাবি কথাবার্তা কানে আসতো। আর জীবনে কি হবে, ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা, যে কিছু করতে পারবো কিনা জীবনে। মানে খুবই একটা, গ্রাম থেকে ঢাকা শহরে আসছিলাম তো পড়াশোনা করার জন্য। আমি একদম গ্রামে বড় হয়েছি, তোমরা জানো কিনা, একদম গ্রামে বড় হয়েছি। আমি চকে বাতরে দৌড়াদৌড়ি করে বড় হয়েছি। আমি সারাদিন চকে বাতরে ঘুরতাম, মাটি কাটে বাসায় আনতাম। আমি ছেলেদের মতো কাজ করতে পারি। তারপরে হচ্ছে তোমার শাক তুলতাম, আরও শাক তুলে বাড়ি সবাই দিতাম, গিফট করতাম। আমি তুলতাম, তুলে সবাইকে দিতাম, সবাই রান্না করতাম। আমার ভালো লাগতো যে আমি তুলছি, এই টাইপের পাগল টাইপের ছিলাম। যাই হোক, তা এখন দেখো এই ইন্টারমিডিয়েট লাইফে গ্রাম থেকে ঢাকা চলে আসলাম। ঢাকা চলে আসার পরে তো টেনশন মাথার ভিতরে, যে ঢাকা আসছি, গ্রামের মানুষ আমার তখনই ডাক্তার বানাই দিছে, যে আফসানা ঢাকা গেছে মানে ডাক্তার হয়েছে। তো এখন যদি চান্স না পাই, মান সম্মান থাকবে? যাই হোক, প্রচুর ক্রিয়া বিক্রিয়া চলে ইন্টারমিডিয়েট লাইফে। কি হয় বলো তো, জীবনের উপর দিয়ে প্রচুর ক্রিয়া বিক্রিয়া চলে, প্রচুর ক্রিয়া বিক্রিয়া। এবং এই সময় জীবনটা একদম বিপাকী অবস্থায় থাকে। তোমাদের জীবনটা কিরকম অবস্থায় আছে আমি ফিল করি, আমি তোমাদের পেন ফিল করতেছি। ইন্টারমিডিয়েট অবস্থায়, এই যে এই ইন্টারফেজ অবস্থায় একটা নিউক্লিয়াসের উপরে এত রিয়েকশন ঘটে, এবং নিউক্লিয়াসটাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসটাকে কি নিউক্লিয়াস বলা হয় বলো তো বাচ্চারা? নিউক্লিয়াসটাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। স্পষ্টভাবে বলতে গেলে এম ফেজটাকে সুন্দর করার জন্য যত প্রেশার দেওয়া দরকার এই ইন্টারমিডিয়েট লাইফে দেওয়া হয়। অর্থাৎ তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য যত প্রেশার, বা ইন্টারমিডিয়েটে A+ পাওয়ানোর জন্য যত প্রেশার, তোমাকে সব ইন্টারমিডিয়েটে দেওয়া হয় না, সব কিন্তু এইচএসসি পরীক্ষার আগেই দেওয়া হয়। অর্থাৎ এম ফেজকে সুসম্পন্ন করতে যত কিছু করা দরকার সব কিছু কিন্তু তোমার ইন্টারমিডিয়েট অবস্থায় বলা হয়। আচ্ছা, কোষ যদি ইন্টারফেজ দশাতে বিপাকী অবস্থায় থাকে তাহলে তাকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। তাহলে তোমরা এখন কিরকম স্টুডেন্ট? তোমরা সবাই কিরকম স্টুডেন্ট? যারা ইন্টারমিডিয়েট অবস্থায় আসো তোমরা সবাই বিপাকীয় স্টুডেন্ট। আজকের ক্লাসে সবাই কি স্টুডেন্ট বলো তো?
আজকের ক্লাসে তোমরা সবাই কিন্তু বিপাকীয় স্টুডেন্ট, তোমাদের উপরে কি চলতেছে, রিঅ্যাকশন চলতেছে, প্রচুর ক্রিয়া বিক্রিয়া চলতেছে। আমি একজন টিচার, তোমাদেরকে বাহ্যিক উদ্দীপনা দিচ্ছি, বাচ্চারা চান্স পাইতে হবে। আর তোমার ভিতর থেকে সাইক্লিন সিডিকে তোমাকে অভ্যন্তরীণ উদ্দীপনা দিচ্ছে যে আফসানাপুর মতো টিচার হইতে হবে, আফসানাপুর মতো এই যে এই সাইডে দ্বারা ক্লাস নিতে হবে, তারপরে খালি টাকা আর টাকা। আসলে টাকা আর টাকা না, অনেক প্রেশার, বুঝছো? সবাই ভাবতেছে যে ওইখান থেকে এখানে আসবো, তারপরে একটা গাড়ি হবে, আফসানাপুর মতো এমন একটা সেলফি তুলবো, গাড়ির মধ্যে উঠে ঘুরবো, তাই না? এগুলো তোমাদের প্ল্যান না? কিন্তু এইগুলোতে আসতে হলে, এই জায়গাতে আসতে হলে তোমাকে করতে হবে অনেক পরিশ্রম, বাচ্চারা অনেক স্ট্রাগল করতে হবে, অনেক কম্পিটিশন করতে হবে। এবার এখানে দেখো কারা কখনোই বিভাজিত হয় না, আমি এগুলো বলেছি তোমাকে। কারা দ্রুত বিভাজিত হয়, যে শম্ভু দ্রুত বিভাজিত হয়, এই জায়গাটা এই জায়গায় আসবে, এরা বিভাজিত হয় না। পলাশ বিভাজিত হয় না, তাই না? এগুলা সাথে কয়েকটা আরো অ্যাড হয়েছে। দেখো আমরা সকল পরিণত রক্তকোষই বিভাজিত হয় না, এটা বইতে ছিল না, বইতে ছিল লাল রক্তকোষ। তারপর সকল পরিণত জনন কোষই বিভাজিত হয় না, শুক্রাণু ডিম্বাণু জনন কোষই তোমার বিভাজিত হয় না। স্নায়ু কোষ, পেশি কোষ, এগুলো তো বলেছি। যাই হোক, এগুলো একটু ভালো করে পড়ো, হ্যাঁ। এরপর চলে যাব নিচের দিকে, আমাদের কি আছে নিচের দিকে, এদিকে কি আছে আর, আচ্ছা এবার দেখো উদ্দীপনা। এই উদ্দীপনাটা আমি একটু আগে বলেছি তোমাদের, উদ্দীপনা কয় রকমের? উদ্দীপনা দুই রকমের, একটা বাহ্যিক উদ্দীপনা আর একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা। বাহ্যিক উদ্দীপনা কারা দেয়? যুক্ত হয় টার্গেট কোষের সারফেসে রিসেপ্টর প্রোটিনের সাথে। দেখো আমাদের যাকে টার্গেট করা হয় যে তোরে ডাক্তার হইতে হবে, তাহলে তার পিছে কি লেগে যায়? তার পিছে তার বাবা মা লেগে যায়, তার পিছে তার টিচার লেগে যায়, তার পিছে তার গার্লফ্রেন্ড লেগে যায়, সবাই লেগে যায়। সবাই লেগে যায়, রিসেপ্টর সাইডে কি করে? তাকে উদ্দীপনা দেয়, যে হরমোন উদ্দীপনা দেয়। হরমোন কি? ইরিথ্রোপয়েটিন হরমোন লোহিত রক্তকণিকা তৈরি করে। গ্রোথ ফ্যাক্টর অর্থাৎ জিএফও কিন্তু তোমাকে উদ্দীপনা দেয়। শ্বেত রক্তকণিকা অনুচক্রিকাও কি তৈরি করে? জিএফ তৈরি করে, গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। মানে তোমার মনে থেকে তোমার একটা গার্লফ্রেন্ড দরকার, এরকম কিন্তু ইচ্ছা হয় তোমার ইন্টারমিডিয়েট লাইফে। আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমি যেখানে থাকতাম, যে বাসায় আমি মিরপুর 14-তে থাকতাম, তো আমার তখন আমি একটা আম্মুর কাছ থেকে বাব্বুর কাছ থেকে কান্নাকাটি একটা ফোন নিয়েছিলাম। ফোন নেওয়ার পরে ওখানে আমি একটা এয়ারটেল সিম ভরছিলাম, তো ওই নাম্বারটা আমার একটা ফ্রেন্ডকে দিছিলাম, ওই ফ্রেন্ড আবার ওর কাজিনকে দিছিল। তো ওই কাজিন আমাকে খালি অবজার্ভ করতো, মানে আমি কোথায় যাবো, তুমি এখন এই জায়গায় আসো, এখন তুমি ওই জায়গায় আসো, মানে এমন সারাদিন আমাকে মেসেজ দিত খালি, বুঝছো? তোমরা এই যে ঘুমপুরি নাটকটা দেখছো কিনা জানি না, তো আমি খালি খুঁজতাম যে খালি যে জায়গায় যেতাম খালি ওই মানুষটাকে খুঁজতাম, যদিও মানুষটার সাথে আমার আর দেখাই হয় নাই। তো আমার একটা অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো ওই টাইমটাতে, ইন্টারমিডিয়েটের পরে সিমটা বন্ধ করছিলাম। এই যে দেখো সবাই খালি কি তৈরি করতে চায়? গ্রোথ ফ্যাক্টর তৈরি করতে চায়। ইন্টারমিডিয়েট লাইফটা কিন্তু খুব রিস্কি একটা লাইফ ভাই, এই জায়গাতে তোমরা ডিটাচ হয়েও না, পড়াশোনাতেই থাইকো, হ্যাঁ। কেউ এই যে হাবিজাবি পাল্লায় টাল্লায় পড়বা না কারো পাল্লায়, তাহলে পড়াশোনার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে, পরে চান্স না পেলে তোমার কেউ চিনবে না, বুঝছো? এরপর দেখো তাহলে এগুলো হচ্ছে আমাদের বাহ্যিক উদ্দীপক। এবার অভ্যন্তরীণ উদ্দীপক কারা? কোষের ভিতর হতে অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে কিছু, এটা হচ্ছে সাইক্লিন সিডিকে। সাইক্লিন সিডিকে কিন্তু সাইক্লিন প্রোটিন প্লাস সাইক্লিন সিডিকে এটা ফসফোরাইলেশন প্রক্রিয়াতে উদ্দীপনা দেয়। ফসফোরাইলেশন প্রক্রিয়া মানে কি বলো তো? ফসফোরাইলেশন প্রক্রিয়া মানে কি? ফসফোরাইলেশন প্রক্রিয়া মানে হচ্ছে এডিপি থেকে এটিপি তৈরি হওয়ার প্রক্রিয়া হচ্ছে ফসফোরাইলেশন প্রক্রিয়া। তাহলে সাইক্লিন সিডিকে কি করে? এটা অনেক ইম্পর্টেন্ট কথা। সাইক্লিন সিডিকে কি করে বলো তো? সাইক্লিন সিডিকে কি করে? সাইক্লিন সিডিকে তোমার এডিপি থেকে এটিপি তৈরি করে। সাইক্লিন সিডিকে হচ্ছে এডিপি থেকে এটিপি তৈরি করে, ঠিক আছে? সাইক্লিন সিডিকে এডিপি থেকে এটিপি তৈরি করে। এটা একটু ভালো করে পড়ো, এখান থেকে আর কিছু দেখবো না। তারপরে আমরা চলে যাচ্ছি নিচের দিকে। আমরা দেখেছি তোমার টার্গেট কোষের সারফেসে বিশেষ রিসেপ্টর প্রোটিন যুক্ত হয়ে যায়, এটাই বলছিলাম, তাই না? তারপরে কোষচক্র শুরু করার নির্দেশ প্রদান করে, যাই তুই হচ্ছিস মেডিকেল ভর্তি পরীক্ষা দিবি, তুই আজকে থেকে পড়া শুরু কর, তোর আজকে থেকে কোষচক্র শুরু, বুঝছো? এরকম একটা নির্দেশ। এটা হচ্ছে এই লাইনটা দেখলাম, আমরা আর কিছু না। এবার জীবন দশা, আমরা প্রতিটা দশা থেকে 3টা করে গুরুত্বপূর্ণ জিনিস পড়বো। প্রতিটা দশা থেকে কয়টা করে গুরুত্বপূর্ণ জিনিস পড়বো বাচ্চারা? প্রতিটা দশা থেকে কয়টা করে গুরুত্বপূর্ণ জিনিস পড়বা? প্রতিটা দশা থেকে 3টা করে গুরুত্বপূর্ণ জিনিস পড়বা। এখানে আমরা প্রথমে পড়বো সময়। আমাদের জীবন দশায় সময় কতটুকু? 30 থেকে 40% সময় আমাদের এই জীবন দশাতে, 30 থেকে 40% সময় আমাদের জীবন দশাতে। জীবন দশাতে আর কি হয়? আর হচ্ছে বাচ্চারা জীবন দশাতে একটা কোষ পরবর্তী বিভাজন প্রক্রিয়া অংশগ্রহণ করবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ তুমি কি ইন্টারমিডিয়েট পরীক্ষায় বসবা কিনা, তুমি ফার্স্ট ইয়ার ক্লিয়ার করছো কিনা, সব ডিসিশন জীবন দশাতে নেওয়া হয়। তুমি যদি পাস করতে না পারো তাহলে কিন্তু 1 সপ্তাহ বা 1 বছর বা আমৃত্যু তুমি জীবন দশাতেই থেকে যাবা, তাই না?
অর্থাৎ G1 দশাটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং G1 দশাতে একটা হরমোন কাজ করে, হরমোনটার নাম হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস সিডিকে। এই সিডিকে হরমোন কোন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে? সিডিকে হরমোন ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। দ্যাট মিনস এডিপি থেকে এটিপি তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে এই সাইক্লিন সিডিকে। তাহলে G1 এ আমরা কি পড়লাম? সময় 30 থেকে 40%। G1 দশাতেই প্রস্তুতি নেওয়া হয় যে একটা কোষ পরবর্তী বিভাজনে অংশগ্রহণ করবে কিনা, এবং এই বিভাজন প্রক্রিয়াটা যদি ভালোভাবে হয়, মানে প্রস্তুতিটা ভালোভাবে হয়, তাহলে তো হইলো, না হইলে এখানে কিন্তু আমৃত্যু থেকে যাবে কোষটা, এটা সামনের দিকে আগাবে না। এখানে একটা হরমোন কাজ করে, হরমোনটার নাম হচ্ছে সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এডিপি থেকে এটিপি তৈরি হয়। ব্যাস, আমাদের G1 দশা ক্লিয়ার। আমাদের কিন্তু G1 দশা ক্লিয়ার হয়ে গেছে। G1 দশায় 3টা জিনিস ভালো করে মনে রেখো। এরপর আমরা চলে যাব এস দশা। এই দশাটা সময় কতটুকু? এই দশার সময় হচ্ছে আমাদের 30 থেকে 50। এই দশার সময় হচ্ছে 30 থেকে 50। এই দশাতেও সিডিকে হরমোন কাজ করে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাজ করে, কিন্তু এই দশার মেন কাজ হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন করা। এই দশার মেন কাজ কি বলো তো বাচ্চারা? এই দশার মেন কাজ হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন করা। এই সময় হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। এই সময় কি হয় বলো তো? এই সময় হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। এই সময় হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। এখানে কি হয়? এই সময় হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। এই দশাতে সময় 30 থেকে 50%। এখানে আমাদের ডিএনএ রেপ্লিকেশন হয় এবং এখানে হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। ডিএনএ রেপ্লিকেশন 2019 সালের মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন। ডিএনএ রেপ্লিকেশন কোথায় সংঘটিত হয়? তো এটা দেখলাম। এবার G2 দশা। G2 দশার আরো ইম্পর্টেন্ট। G2 দশাটা হচ্ছে 10 থেকে 20% সময় এখানে শেষ হয়। G2 দশাটা হচ্ছে তোমার টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষার পরে টেস্ট পরীক্ষায় পাশ করলে তারপরে তুমি ইন্টারে পরীক্ষা দেওয়ার জন্য প্রবেশপত্র পাবা, তাই না? টেস্ট পরীক্ষা। তো এই G2 দশাতে কি কি মনে রাখতে হবে? 10 থেকে 20% সময় G2 দশাতে, এবং এই G2 দশাতে আমাদের একটি সেন্ট্রোসোম থেকে 2টা সেন্ট্রোসোম তৈরি হয়। G2 দশাতে কি হয়? একটা সেন্ট্রোসোম থেকে 2টা সেন্ট্রোসোম তৈরি হয়। মাইক্রোটিউবুলস গঠনকারী পদার্থ সংশ্লেষ হয় এবং স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, 2টা সেন্ট্রোসোম তৈরি হয়, এটিপি তৈরি হয়। একটু আগে আমরা দেখছি ফসফোরাইলেশন প্রক্রিয়া শুরু হয়েছিল কোথায়? G1 দশাতে। আর এই G2তে সে এটিপি তৈরি হচ্ছে, এবং G2 থেকে যখন আমরা এম ফেজে যাব, G2 থেকে যখন আমাদের মাইটোসিস বিভাজন পর্যায়ে যাব, ব্যাপারটা এরকম, G1 থেকে এস থেকে G2 থেকে আমাদের এম ফেজ অর্থাৎ মাইটোসিস বিভাজনে যখন আমরা যাব, এই G2 থেকে যখন মাইটোসিস বিভাজনে যাব, তখন কি আমাদের একটা প্রবেশপত্র দরকার না বাচ্চারা? আমাদের জীবনের বড় একটা এক্সাম দিতে যাচ্ছে, আমাদের প্রবেশপত্র লাগবে না? প্রবেশপত্রটা হচ্ছে MPF অর্থাৎ ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। G2 থেকে এম দশায় যাইতে হলে কি দরকার? G2 থেকে এম দশায় যাইতে হলে কি দরকার? তাড়াতাড়ি বলো। G2 থেকে এম দশায় যাইতে হলে কি দরকার? G2 থেকে এম দশায় যাইতে হলে আমাদের কিন্তু একটা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর দরকার। ওকে, G2 দশায় কি মনে রাখবা? G2 দশায় এটিপি তৈরি হয়, এটা মনে রাখতে হবে। G2 দশায় 2টা সেন্ট্রোসোম তৈরি হয়, এটা মনে রাখতে হবে। G2 দশায় ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর থাকে। তাই G2 দশার এই 3টা জিনিস মনে রাখতে পারো। এটিএম দিয়ে, এ দিয়ে হচ্ছে এটিপি তৈরি হয়, টি দিয়ে হচ্ছে 2 সেন্ট্রোসোম তৈরি হয়, আর এম দিয়ে হচ্ছে এমপিএফ তৈরি হয়, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি হয়। তাহলে এইটুকু আমরা দেখলাম, এখান থেকে আমাদের আর কিচ্ছু লাগবে না। তাহলে আমরা কিন্তু সবগুলো ধাপ একবার একটু দেখবো। এই ধাপগুলোই তোমরা মনে রাখতে পারো না। প্রথমটাতে কি ছিল? প্রথমটাতে ছিল G1 দশা। G1 দশাতে সময় 30 থেকে 40%। G1 দশাতে সিডিকে ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। একটা কোষ বিভাজিত হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হয় G1 দশাতে। এরপর আমরা যাব এস দশা। এস দশাতে সময় হচ্ছে 30 থেকে 50 ভাগ। এই দশাতে আমাদের ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হয়। এই দশাতে হিস্টোন প্রোটিন থাকে, হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। এরপর আমাদের G2 দশা। G2 দশাতে আমাদের কি তৈরি হয়? সময় হচ্ছে 10 থেকে 20 ভাগ। G2 দশাতে এটিপি তৈরি হয়। G2 দশাতে একটা সেন্ট্রোসোম থেকে 2টা সেন্ট্রোসোম তৈরি হয়। G2 দশাতে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর থাকে, এমপিএফ থাকে, অর্থাৎ আমাদের এটিএম এখানে এ দিয়ে এটিপি, টি দিয়ে 2 সেন্ট্রোসোম এবং এম দিয়ে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। দেখো তো ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার কিনা? আমি অনেক দ্রুত তোমাদের বুঝাইছি, এইটুকু ক্লিয়ার কিনা? আমরা কোষ চক্র শেষ করতে পারলাম। এই কোষ চক্র শেষ হলে অনেকখানি, মানে মেইন পড়াটা আছে, কঠিন পড়াটা শেষ হয়েছে। কঠিন পড়াটা একটু সুন্দর করে পড়াইতে চেষ্টা করছি। দেখো তো বুঝছো কিনা, মাথায় কি ঢুকছে? এই কোষ চক্র পর্যন্ত যতটুকু পড়াইলাম তোমাদের মাথায় কি ঢুকছে কিনা আমাকে একটু জানাও তো। জীবনে ভুলবা কোষ চক্র? কোষ চক্রতে আমাদের কোষচক্রে তো অভ্যন্তরীণ উদ্দীপনা আর বাহ্যিক উদ্দীপনা আছে। উদ্দীপকগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। অভ্যন্তরীণ উদ্দীপনা কে দেয়? সাইক্লিন সিডিকে, একটা জিনিসই। বাহ্যিক উদ্দীপনা অনেকেই দিতে পারে, গার্লফ্রেন্ড দিতে পারে, জিএফ দিতে পারে, হরমোন দিতে পারে, অনেকেই বাহ্যিক উদ্দীপনা দেয়, কিন্তু অভ্যন্তরীণ উদ্দীপনা সাইক্লিন সিডিকেই দেয়। বুঝছো? তাহলে এটা একটু ভালো করে পড়বো। ওকে, ক্লিয়ার? এখান থেকে আর কিচ্ছু না। এরপর নিচের দিকে চলে যাচ্ছে আমাদের কোষচক্র। কোষচক্রের নিয়ন্ত্রক আমরা দেখেছি যে সাইক্লিন সিডিকে, তাই না? আমরা দেখেছি G1 থেকে G2 তে যাওয়ার জন্য দরকার সিডিকে।
H থেকে G2 তে যাওয়ার জন্য দরকার CD কে, আর G2 থেকে M ফেজে যাওয়ার জন্য দরকার MPF, তাই না? এই যে CD কে, এই CD কে নাম হচ্ছে কোষচক্রের নিয়ন্ত্রক হচ্ছে সাইক্লিন CD কে, সাইক্লিন প্রোটিন, এটা আসতে পারে। কোষচক্রের নিয়ন্ত্রক কে, এমসিকিউ আসতে পারে। কোষচক্রের নিয়ন্ত্রক হচ্ছে এই সাইক্লিন CD কে, অর্থাৎ সাইক্লিন প্রোটিন। মানুষের কোষ 4 প্রকার সাইক্লিন থাকে। মানুষের কোষে কত প্রকার সাইক্লিন থাকে? মানুষের কোষে 4 প্রকার সাইক্লিন থাকে। সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ, সাইক্লিন বি। এই সাইক্লিন ডি হচ্ছে G1 থেকে H এবং H থেকে G2 পর্যায়ে নিয়ে যায় সাইক্লিন, অর্থাৎ G1 থেকে H এবং H থেকে G2 পর্যায়ে নিয়ে যায় কে? সাইক্লিন সিডি দিয়ে দিলাম, সাইক্লিন ডি। এবার ই, H থেকে রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে। সাইক্লিন ই রেপ্লিকেশনের জন্য প্রস্তুত করে। সাইক্লিন এও রেপ্লিকেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এখন পরীক্ষা যদি আসে নিচের কোনটা সাইক্লিনের রেপ্লিকেশনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, নিচের কোনটা রেপ্লিকেশনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে প্রশ্ন আসছে, তাহলে আমাদের সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ, সাইক্লিন বি, অ্যান্সার কি হবে? সাইক্লিন এ। আবার যদি বলে নিচের কোনটা রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে, অ্যান্সার হবে সাইক্লিন ই। এখন ই থেকে আমরা ইকুইপড কথাটা মনে রাখবো। ইকুইপড তোমাদের সিনোনিম অ্যান্টোনিমও পড়ায় দিচ্ছি। ই থেকে আমরা ইকুইপড কথাটা মনে রাখবো। ইকুইপড মানে হচ্ছে প্রস্তুত করা। ইকুইপড মানে কি বলো তো? প্রস্তুত করা। আর ত্বরান্বিত করা মানে আগায় দেওয়া, সামনের দিকে বাড়ায় দেওয়া। ত্বরান্বিত করা মানে হচ্ছে অ্যাক্সিলারেট। ত্বরান্বিত করা মানে কি বলো তো? ত্বরান্বিত করা মানে হচ্ছে অ্যাক্সিলারেট করা, এটা হচ্ছে ত্বরান্বিত করা। তাহলে ইকুইপড করা হচ্ছে আমাদের সাইক্লিন ই, এটা হচ্ছে ইকুইপড করে, আর সাইক্লিন এ এটা হচ্ছে অ্যাক্সিলারেট করে। এরপর আমাদের সাইক্লিন বি মাইটোটিক স্পিন্ডল তৈরি সহ মাইটোসিস বিভাজনের জন্য সবকিছু সম্পন্ন করে। যাই হোক, আমাদের মেইন জিনিস হচ্ছে এই তিনটা, প্রথম তিনটার কাজ আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। ই দিয়ে হচ্ছে ইকুইপড মানে প্রস্তুত করা, এ দিয়ে হচ্ছে অ্যাক্সিলারেট করা। ই দিয়ে হচ্ছে ইকুইপড মানে প্রস্তুত করা, আর এ দিয়ে কি? এ দিয়ে হচ্ছে অ্যাক্সিলারেট করা। এটা একটু ভালো করে মনে রাখবা, তাহলে এটার কাজ তোমার ভুলবা না, ঠিক আছে? তাহলে এইটুকু আমরা ক্লিয়ার হয়ে গেছি না বাচ্চারা? এইটুকু কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেছি। এবার আসো, আমাদের এতক্ষণ যা পড়াইছি সব আবার একটা ছকের ভিতর দিয়ে দিছি। G1 দশা, H দশা, G2 দশা। G1 দশাতে অ্যাক্টিভ করার জন্য কি লাগে? সাইক্লিন সিডি কে। H দশাকে অ্যাক্টিভ করার জন্য কি লাগে? সাইক্লিন সিডি কে। আর G2 দশা থেকে আমাদের M দশাতে যাওয়ার জন্য কি লাগে? MPF, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। G1 দশাতে সাইক্লিন নামক প্রোটিন থাকে, এখানে আরএনএ গুলো রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়, সিডিকে ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। H দশাতে আমাদের তোমার হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। H দশা আজিবুর স্যারের কিছু তথ্য দিয়েছি আর কি, দেখো। আমাদের G2 দশাতে আমাদের কি তৈরি হয়? সেন্ট্রোসোম থেকে মাইক্রোটিউবুলস তৈরি হয়, এটিপি তৈরি হয়। এই তো, এগুলো একটু ভালো করে পড়বা, বুঝছো? বইয়ের পড়া পড়বা, সাথে এটা একটু অন্য একটা ইনফরমেশন দেওয়া আছে, একটা রিডিং দিতে পারো। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি এইদিকে। আমাদের আর্সিনের ডিমে প্রোটিন সংশ্লেষ করতে গিয়ে টিমোথি হান্ট দৈবক্রমে সাইক্লিন প্রোটিনটা তৈরি করছিলেন, এমনি পড়লা। এমসিকিউর জন্য এগুলো একটু রিডিং পড়তে পারো, খুব ইম্পর্টেন্ট কিছু না, নতুন রাইটারের বইতে আছে, যে অন্য কালিতে দাগাই দিছি, এই বছর অ্যাড করছে আর কি। হ্যাঁ, এবার আমাদের ইন্টারফেসের গুরুত্ব, ইন্টারমিডিয়েট লাইফের গুরুত্ব সম্পর্কে বলবো। বাচ্চারা মাথা ঠান্ডা করো। এই যে দাগানো পিডিএফ, মানে আমি যা যা লিখতেছি দাগাচ্ছি, হ্যাঁ, এটা দিয়ে দেওয়া হবে তোমাদের। এটা আমরা এই বছর থেকে দিচ্ছি এরকম করে। দাগানো বই পিডিএফ তো, ছবি তো এখানে আছেই, এটা দিয়ে দিলে তো হয়ে যাবে, তাই না? একই সমস্যা নেই। এটা দাগানো, আমি ক্লাস শেষের 5 মিনিটের ভিতরে তোমাদের এই দাগানো সব কিছু পেয়ে যাবে। আমি যা যা লিখছি, কোথায় কি করছি, সব কিছু পেয়ে যাবে এই বছর থেকে। এটা একটা নতুন ফিচার হয়েছে আমাদের। আচ্ছা, এবার দেখো আমাদের কোষটি পরবর্তী কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কি না, তা ইন্টারফেস পর্যায়ের প্রথম দিকেই ঠিক হয়ে যায়। তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাবা কি না, তোমার ইন্টারমিডিয়েট লাইফে তোমার টিচার তোমার দেখা বলে দিছে না, তুই চান্স পাবি বলে দিছে। আবার অনেকে বলছে তোর এটা কিচ্ছু হবে না, এ কিন্তু ভুল বলছে। এই যে বলছে তোর এটা কিচ্ছু হবে না, তারে তুমি দেখাই দিবা। আমার ইন্টারমিডিয়েট লাইফে একটা স্যার আমাকে এই কথা বলছিল। এখন ওই স্যার যদি মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আমার একটা ফ্রেন্ডের সাথে তুলনা করে বলছিল যে উই হবে তোর বস, ওর ফ্যাক্টরিতে তুই করবি জব। তো আমার ভেতরটা ছিদ্র হয়ে যেতেছিল। আমি একটু আবার জেদি টাইপের মানুষ, বুঝছো? আমার ভেতরে মানে আমার কেউ যদি ইনসাল্ট করে আমি মানতে পারি না সহজে। তো ওই টাইমটাতে সহ্য করছিলাম, কিন্তু ওই স্যারই আমাকে দিয়ে ক্লাস শুনে আইসে, বলছে যে তুই কিন্তু ভালো পড়াইতে পারস, তুই পড়াবি, এগুলোও বলছে। কিন্তু ওই কথাটা আমার কেন জানি ভুলতে পারিনি আমি, যে স্যার মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আমার ওই ফ্রেন্ডটাও বিশেষ ক্যারিয়ার হয়েছে, আমার ফ্রেন্ডও ভালো অবস্থানে আছে। ওই ফ্রেন্ড ডিএমসিতে আসছে এখন পোস্টিং নিয়ে। তোমার
এখন তোমার ভালো অবস্থানে আছে, ওই ফ্রেন্ডও ভালো অবস্থানে আছে। যাই হোক, কিন্তু আমি ওদিন মানতে পারিনি ওইটা। এরপর দেখো আমাদের পরবর্তী কোষ বিভাজনের জন্য প্রোটিন, RNA, DNA রেপ্লিকেশন সকল উপাদান এখানে তৈরি হয়। আমরা জীবন দশাতে কি দেখছিলাম? আমরা জীবন দশাতে কিন্তু সকল উপাদান এখানে তৈরি হতে দেখছিলাম। DNA রেপ্লিকেটেড হয়, আমরা দেখেছি S দশাতে DNA রেপ্লিকেশন হয়। এতক্ষণ যা কাজ করছি সবগুলো আবার এখানে দেওয়া দিছে। কোষ বিভাজনের জন্য স্পিন্ডল যন্ত্র তৈরির জন্য মাইক্রোটিউবুল সৃষ্টি হয়, এটাও আমরা দেখছি G2 দশাতে। তারপরে কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি তৈরি হয়, এটাও আমরা দেখছি G2 দশাতে। মানে এতক্ষণ G1, S আর G2 দশায় যে কাজগুলো পড়েছি সেই কাজগুলো সব এখানে আছে। ইন্টারফেস পর্যায়ে না থাকলে বিভাজন পর্যায় সম্পূর্ণ হবে না। ইন্টারমিডিয়েট লাইফ না থাকলে কেউ মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে পারবে না। ইন্টারমিডিয়েট লাইফ না থাকলে কেউ মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু বসতে পারবে না। এই প্রক্রিয়া না থাকলে কোষের সংখ্যা বৃদ্ধি, বিকাশ এগুলো কিছু হবে না, নতুন জীবের সৃষ্টি হবে না, মানে তোমার নতুন লাইফও শুরু হবে না। তাহলে এই ব্যাপারটা কি আমরা খুব ভালো করে বুঝতে পারছি না? এতক্ষণ যে কাজগুলো পড়ছি এটা কিন্তু ক্লিয়ার। এবার আসো আমাদের জীব জীবনে কোষচক্রের গুরুত্ব। এটা কি ছিল? জীব জীবন ইন্টারফেজের গুরুত্ব। একটা হচ্ছে ইন্টারফেজের গুরুত্ব, আরেকটা হচ্ছে কোষচক্রের গুরুত্ব। দুইটা কিন্তু অনুধাবনমূলক কোশ্চেনে আসতে পারে। দেখো, কোষচক্র না থাকলে এককোষী বা বহুকোষী কোনো জীবেরই বংশবৃদ্ধি হতো না। কোষচক্র দরকার আছে আমাদের। কোষচক্রে ইন্টারফেজের প্রস্তুতির কারণেই মাইটোসিস হয়, আর মাইটোসিসের কারণে দেহের বৃদ্ধি ঘটে, ক্ষয়পূরণ হয় ইত্যাদি হয়। প্রতিটি জীবের কোষচক্র স্বাভাবিক বৃদ্ধি সম্পন্ন হয় কোষচক্রের মাধ্যমেই। এবং অনিয়ন্ত্রিত কোষচক্র ক্যান্সার সৃষ্টি করে, এটা পড়াবো। অনিয়ন্ত্রিত কোষচক্র, কোষ বিভাজন যদি নিয়ন্ত্রিত না হয়, উল্টাপাল্টা কোষ বিভাজন হইতেই থাকে, তোমার মনে হবে যে কোষ বিভাজন হইলেই তো ভালো, আমরা লম্বা হবো, বড় হবো, কিন্তু এটা যদি নিয়ম না মেনে উল্টাপাল্টা হইতে থাকে তাহলে টিউমার হয়ে যেতে পারে। ধরো বিভিন্ন জায়গা ফুলে ফুলে উঠছে দেহের, ওই টিউমারের মতো, টিউমার থেকে পরবর্তী ক্যান্সার হতে পারে। এটা অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। তাহলে আমরা গুরুত্বটা খুব ভালো করে পড়ে ফেলবো না বাচ্চারা? এখন আমরা কি শুরু করব? এখন আমরা এম ফেজ, অর্থাৎ আমরা এখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিব। মেডিকেল ভর্তি পরীক্ষায় ঢুকে গেছি। G2 দশা থেকে এখন আমাদের একটা প্রবেশপত্র দেওয়া হয়েছে, MPF, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এটা দিয়ে আমরা এখন কোথায় ঢুকছি? আমরা কিন্তু এম ফেজে ঢুকে গেছি। এই এম ফেজে আমাদের কি হবে? কোষ বিভাজন হবে। সময় কি খুব বেশি? পরীক্ষা কি খুব বেশি সময় ধরে দিবা তোমরা? পরীক্ষা কি খুব বেশি সময় ধরে দেওয়া হয়? পরীক্ষা খুব বেশি সময় ধরে দেওয়া হয় না। পরীক্ষার সময় মাত্র কতক্ষণ? 1 থেকে 1.5 ঘন্টা। অর্থাৎ এম ফেজও আমাদের 1 থেকে 1.5 ঘন্টা। আমাদের ইন্টারমিডিয়েট লাইফ, এরপর আবার এম ফেজ, এরপর আবার ইন্টারমিডিয়েট লাইফ, আবার প্রস্তুতি। মেডিকেল ভর্তি পরীক্ষা তোমাদের ভাইয়া পড়া চান্স পাইছে না? চান্স পাইছে। চান্স পাওয়ার পরে এখন আবার কি করবে? আবারও পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। এটাই চক্র, এটাই জীবন। তোমার কি ভাবছো মেডিকেলে চান্স পেয়ে গেলাম মানেই ডাক্তার হয়ে গেছি? ওরাই যে এখন একটু ঘুরে ঘুরে বেড়াইতেছে, পোস্টার দেয় তোমাদের, কয়দিন পরে দেখবা আইটেম কার্ড টার্ম এগুলো নিয়ে এত ব্যস্ত হয়ে যাবে, লাইফ শেষ। বুঝছো? এইভাবেই চলবে লাইফ। এখন দেখো, তার মানে ইন্টারফেস, প্রস্তুতি, পরীক্ষা, আবার ইন্টারফেস, আবার পরীক্ষা, আবার প্রস্তুতি, আবার পরীক্ষা, প্রস্তুতি, পরীক্ষা, এইভাবেই জীবন চলে যাবে। বুঝছো? পরীক্ষা দিতে দিতে ডাক্তারদের জান শেষ হয়ে যায়। এই কার্ড, এই টার্ম, এই আইটেম, এই প্রফ, আবার চান্স পাস করার পরে, প্রফ পাস করার পরে আবার পোস্ট গ্রাজুয়েশনের জন্য পরীক্ষা, প্রেসিডেন্সির পরীক্ষা, FCPS এর পরীক্ষা, খালি পরীক্ষাই দেয়। বুঝছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের রেজানুর ভাইয়া চুপচাপ বসে বসে দেখতেছে, বলতেছে আপু ভয় দেখাইতেছেন না? তোমাদের রেজানুর ভাইয়া কিন্তু ডিএনসিতে চান্স পাইছে। তোমাদের রেজানুর ভাইয়া কিন্তু অনেক সুন্দর সুন্দর পোস্ট দিতেছে, তোমাদের দেখো, তোমাদের জন্য গাইডলাইন পোস্ট দেয় মেডিকেল আউটরিচ গ্রুপে, তোমাদের এখানেও তোমাদের হেল্প করবে অনেক। দেখো, ইন্টারফেজ আর এমফেজের পার্থক্যটা আমরা একটু দেখে নিব। ইন্টারফেজ তো কোষ বিভাজনের প্রস্তুতি দশা, আর এমফেজ তো বিভাজন দশা। এখানে সময় সবচেয়ে বেশি, 90 থেকে 95%, ওখানে 5 থেকে 10%। এই কোষের বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি এখানে ঘটে। এম ফেজে হচ্ছে বিস্তার, বিভাজন এগুলো ঘটে। জাস্ট এটা তুমি একটা পার্থক্য করে পড়তে পারো, এখান থেকে আর কিছু না। মাইটোসিস বিভাজনে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনে একটা নিউক্লিয়াস থেকে কয়টা নিউক্লিয়াস তৈরি হয়? একটা নিউক্লিয়াস থেকে কিন্তু 2টা নিউক্লিয়াস তৈরি হতে পারে, এটা হচ্ছে সাইটোকাইনেসিস। এবার আমরা মাইটোসিস বিভাজনে যাব। তোমরা একটা জিনিস লিখে নাও, মাইটোসিস ইজ ইকুয়াল টু কি বলো তো? একসময় মনে করা হয়তো মাইটোসিস মানেই হচ্ছে, মাইটোসিস ইজ ইকুয়াল টু ক্যারিওকাইনেসিস। একসময় মনে করা হয়তো এটা, যে মাইটোসিস মানেই নিউক্লিয়াসের বিভাজন, কিন্তু মাইটোসিস ইজ ইকুয়াল টু ক্যারিওকাইনেসিস প্লাস সাইটোকাইনেসিস। মাইটোসিস ইজ ইকুয়াল টু ক্যারিওকাইনেসিস প্লাস সাইটোকাইনেসিস, ঠিক আছে? এবং এই ক্যারিওকাইনেসিস হতেই কয়টা দশা লাগে? এই ক্যারিওকাইনেসিসের জন্য, নিউক্লিয়াসের বিভাজন হওয়ার জন্য 5টা দশা প্রয়োজন। এই 5টা দশার প্রথম দশার নাম হচ্ছে প্রোফেজ। প্রথম দশার নাম প্রোফেজ দশা। প্রোফেজ দশাকে বলা হয় আদ্য পর্যায়।
প্রোফেজ দশাকে কি পর্যায় বলে বাচ্চারা? প্রোফেজ দশাকে বলা হয় শুরুর পর্যায় বা আদ্য পর্যায়। প্রো মানে কি? প্রাক। প্রাক মানে আদি, মানে আদি পর্যায়। এই পর্যায়টা সবচেয়ে দীর্ঘস্থায়ী। খুব ইম্পর্টেন্ট একটা লাইন। প্রোফেজ দশাটা কিরকম? প্রোফেজ দশাটা সবচেয়ে দীর্ঘস্থায়ী। ক্রোমোজোমগুলো জল বিয়োজন করে, ক্রোমোজোমগুলো থেকে পানি কমে, ক্রোমোজোমগুলো জল হারায়, পানি হারায়, পানি হারায় ক্রোমোজোমগুলো কি হয়? খাটো আর মোটা হয়, ক্রমাগত খাটো আর মোটা হয়। আচ্ছা ধরো একটা বড় হাঁড়ি, হাঁড়ির ভিতরে কতগুলা পানি নিছো, পানি নেওয়ার পরে সেখানে সুতা ছেড়ে দিছো, সুতাগুলা কি হাঁড়ির মধ্যে একদম ছড়ায় ছিটে আছে না? ছড়ায় ছিটে আছে। এখন তুমি কি করলা? হাঁড়ির নিচ দিয়ে একটু ফুটা করে দিছো, হাঁড়ি থেকে পানি কমে যাচ্ছে, পানি কমে যাচ্ছে, জল কমে যাচ্ছে, জল বিয়োজন হচ্ছে, ডিহাইড্রেশন হচ্ছে। জল কমে যাওয়া এটাকে ডিহাইড্রেশন বলে। তো পানি কমে যাচ্ছে, কমে যেতে যেতে সুতাগুলা কি একটা দলা পাকায় যাবে না একসাথে? দলা পাকায় যেদিক দিয়ে তোমার হচ্ছে পানি বের হয়ে যাচ্ছিল সেখানে যাই দেখবে দলাগুলো একসাথে একসাথে দলা হয়ে আছে। তাহলে যখন বড় হাঁড়ি ছিল, হাঁড়ির ভিতরে সুতাগুলা ছেড়ে দিছিলা, সুতাগুলো ছড়াই ছিটাই ছিল না? ছড়াই ছিটাই ছিল। কিন্তু যখন পানি কমে গেল, জল বিয়োজন হয়ে গেল, সুতাগুলো দলা পাকায় গেল না? তখন কি তোমার দেখতে সুবিধা হচ্ছে না? জিনিসটা স্পষ্ট হচ্ছে না? অর্থাৎ সুতাগুলা খাটো মোটা হয় এবং দেখতে দৃষ্টিগোচর হয়, স্পষ্টতর হয়, দৃষ্টিগোচর হয়। এই পর্যায়ের শেষের দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে। এই পর্যায়ের শেষের দিকে কি হইতে থাকে? নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের কি হইতে থাকে? বিলুপ্তি ঘটতে থাকে। এই লাইনটা হিউজ ইম্পর্টেন্ট বাচ্চারা। বিলুপ্তি ঘটতে থাকে, নট বিলুপ্ত হয়ে যাওয়া। আমাদের এই প্রোফেজ দশাতে নিউক্লিয়ার এনভেলপ অর্থাৎ নিউক্লিয়াসের যে আবরণ এনভেলপ এবং এই নিউক্লিওলাস এটা কি হইতে থাকে? বিলুপ্তি হতে থাকে, মানে এটা হারাইবো আর কি, বিলুপ্ত হতে থাকে। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ কর্তৃক ফসফোরাইলেশন প্রক্রিয়াতে ক্রোমোজোমের সংকুচন শুরু হয়। আমরা দেখলাম যে এখানেও সিডিকে কাজ করতেছে এবং ফসফোরাইলেশনের প্রক্রিয়া, ফসফোরাইলেশনের কারণে নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে। দেখো বিলুপ্তি ঘটতে থাকে, ঘটতে থাকে কথাটা যদি ঘটতে থাকে বলে অ্যান্সার হবে প্রোফেজ। যদি বিলুপ্তি ঘটে বলে তাহলে অ্যান্সার হবে মেটাফেজ। ঠিক আছে না, বিলুপ্তি ঘটতে থাকে বললে প্রোফেজ, আর ঘটে বললে এটা হবে আমাদের তোমার প্রোমেটাফেজ। আর যদি বলে বিলুপ্ত থাকে তাহলে অ্যান্সার হবে মেটাফেজ। আমি তিনটা একসাথে করে দিব, একটু ওয়েট করো। এরপর আসো আমাদের এই জায়গাতে কি হয়? এই জায়গাতে মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে বিভক্ত হয়। ধর একটা ক্রোমোজোম, মাঝে কি আছে? সেন্ট্রোমিয়ার আছে। এই সেন্ট্রোমিয়ার ব্যতীত মাঝ বরাবর বিভক্ত হয়, মানে সেন্ট্রোমিয়ার ব্যতীত বিভক্ত হয়। কি হয়? এই জায়গাতে সেন্ট্রোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ার ব্যতীত এইভাবে বিভক্ত হয়, সেন্ট্রোমিয়ার ব্যতীত বিভক্ত হচ্ছে। এই সেন্ট্রোমিয়ার ব্যতীত বিভক্ত হইলে অনুদৈর্ঘ্যভাবে এগুলাকে কি বলা হয়? আমাদের এই ক্রোমোজোমের টুকরাগুলাকে বলা হয় ক্রোমাটিড। সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে দুটা সূত্রে বিভক্ত হয়, প্রতিটা সূত্রকে আমরা কি বলবো? এই সূত্রগুলোকে বলা হয় ক্রোমাটিড। বাস ক্রোমাটিডের কথাটা পড়লাম। তাহলে ক্রোমাটিড সম্পর্কে কোথায় আইডিয়া দেওয়া হলো? প্রোফেজে। ক্রোমাটিড সম্পর্কে কোথায় ধারণা দেওয়া হয়েছে বলো তো বাচ্চারা? ক্রোমাটিড সম্পর্কে ধারণা কোথায় দেওয়া হয়েছে? ক্রোমাটিড সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে প্রোফেজে। তাকবীর ছেলেটা ট্যালেন্ট, হ্যাঁ ও ইনস্ট্যান্ট নেমোনিক বানায়। তুমি কি ইনস্ট্যান্ট বানাও নাকি আগে বানায় রেডি করে আসো? তাকবীর আমি বলছি যে আমাদের যে একটা ম্যাজিক বুক বানাবো, ম্যাজিক বুকে তাকবীরের থেকে আমরা হেল্প নিব। তাকবীরকে আমি বলছি এটা তাকবীর সব চ্যাপ্টার রেডি করে দিও, বুঝছো? তাকবীরের ইয়াগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। টিস্যু ক্লাস নেওয়ার সময় আমি খেয়াল করছিলাম, লাইভে তুমি অনেক তুমি ভাবছিলা যে আসো না, মানে কিছু খেয়াল করে না, তোমার কমেই নাই, তোমাকে মার্ক করছি। তাকবীরের ইয়াগুলো ভালো দেখছি, দারুণ। নেমোনিক বানানোর টেকনিক্যালি সবার থাকে না। আচ্ছা, ক্রোমোজোমগুলো প্রোফেজ পর্যায়ে বিভক্ত হয়ে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অবিভক্তই মনে হচ্ছে যে বিভক্ত না। আমাদের স্পিন্ডল তন্তুর সূচনাও সৃষ্টি হয় এখানে। প্রোফেজে স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনাও হয়। বাস এইটুকু আমরা ভালো করে পড়ে নেব। এবার আমরা প্রোফেজের পরে প্রোমেটাফেজে চলে যাচ্ছি। প্রোমেটাফেজ প্রাক মধ্য পর্যায়ে। প্রোমেটাফেজে আমাদের স্পিন্ডল, মেটাফেজের আগের পর্যায়ে, প্রোফেজের পরের পর্যায়ে স্বল্পস্থায়ী একটা পর্যায়। এটা ইন্টারন্যাশনালি আসলে প্রোমেটাফেজ বলতে কিছু নাই, বাংলাদেশের বইতে প্রোমেটাফেজ অ্যাড করে দিছে। ইন্টারন্যাশনালি 4 প্রকার: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কিন্তু এই প্রোমেটাফেজটা হচ্ছে মেটাফেজের আগে প্রোফেজের পরের একটা স্বল্পস্থায়ী সময়। এই সময়টাতে স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে, এই সময়টাতে স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে এবং স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোর আঘাতে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে থাকে। আচ্ছা, এর আগে আমরা নিউক্লিয়ার এনভেলপের কি কথা বলছি? এর আগে আমরা নিউক্লিয়ার এনভেলপ কি দেখছিলাম? নিউক্লিয়ার এনভেলপ আর নিউক্লিওলাস কি হয়? বিলুপ্ত ঘটতে থাকে। দেখো এই জায়গায় বিলুপ্ত ঘটতে থাকে, ঘটতে মনে রেখো। আর ওই জায়গায় কি বলছে? বিলুপ্ত হতে থাকে। হতে আর ঘটতের মধ্যে পার্থক্য আছে, এই লাইনই তুলে দিবে। যদি বলে বিলুপ্ত হতে থাকে তাহলে অ্যান্সার প্রোমেটাফেজ, আর যদি বলে বিলুপ্ত ঘটতে থাকে তাহলে অ্যান্সার প্রোফেজ। এই লাইনগুলোতে ঝামেলা লাগানো যাবে না, এর জন্য আমি মার্ক করে দিচ্ছি বারবার। নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত ঘটে, দেখো একটাতে বলছে ঘটতে থাকে, উপরে আমরা দেখছি ঘটতে থাকে, এই জায়গায় নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। দেখো ঘটতে থাকা আর ঘটা একই কথা না বাচ্চারা। ঘটতে থাকা
ঘটা মানে একটা চলমান অবস্থা, আর ঘটা মানে ঘটে গেছে। মানে ব্যাপারটা এরকম, ধরো তুমি কাউকে পছন্দ করো, তার সাথে তোমার একটা কিছু হবে, একটা ব্যাপার চলতেছে তোমাদের মধ্যে, এটা হচ্ছে ঘটতে থাকে। তোমাদের বিয়ে শাদী হয়ে গেছে, ঘটে গেছে যা ঘটার, বুঝছো? এরকম হচ্ছে ব্যাপারটা। তাহলে ঘটতে থাকে কোথায়? উপরের দিকে। আর ঘটে কোথায়? আমাদের প্রোমেটাফেজে। ব্যাস এইটুকু ক্লিয়ার না? এখানে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, স্পিন্ডল ফাইবারের মধ্যে ক্রোমোজোমগুলো যুক্ত থাকে, এখানে ক্রোমোজোমাল নৃত্য দেখা যায়, আমি ছবি দেখাবো একটু পরে, ওয়েট করো। এখানে যে ক্রোমোজোমগুলোর মধ্যে তোমার ক্রোমোজোমগুলোর মধ্যে দেখো, যে স্পিন্ডল তন্তুগুলোর মধ্যে ক্রোমোজোমগুলো যুক্ত থাকে সেগুলোকে বলা হয় ট্র্যাকশন ফাইবার। আমি এটা একটু পরে বলতেছি, বুঝাই দিব একটু পরে। এবার আসো আমাদের মাইটোটিক সেন্টার। আমাদের কোষের এই অঞ্চলে মাইটোসিসের জন্য মাইক্রোটিউবুলস ব্যবস্থা করা হয়। স্পিন্ডল ফাইবারের সেন্ট্রোমিয়ারে কাইনেটিক আকারের মোটর প্রোটিনের সাথে সংযুক্ত থাকে। জাস্ট এগুলো একবার একটু দেখলে, এখান থেকে আর কিছু না। এই ছবিটার দিকে একবার তাকাও তো বাচ্চারা। এটা হচ্ছে প্রোফেজ দশা। প্রোফেজ দশা আমরা কি কি পড়েছিলাম? প্রোফেজ দশা আমরা পড়েছিলাম জল বিয়োজন হয়, ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন হওয়ার পরে ক্রোমোজোমগুলো কি হয়? খাটো এবং মোটা হইতে থাকে, এবং ক্রোমোজোমগুলোর এই সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমগুলো বিভাজিত হয়ে যায়। দেখছো বিভাজিত হয়ে গেছে। বিভাজিত হলে এই ক্রোমোজোমগুলোকে কি বলা হয়? এই ক্রোমোজোমগুলোকে ক্রোমাটিড বলা হয়। এই ক্রোমোজোমগুলোকে ক্রোমাটিড বলা হয়। তাহলে এখানে ক্রোমাটিড তৈরি হয়, এবং নিউক্লিয়ার এনভেলপ আর নিউক্লিয়ার লেয়ারের কি হয়? বিলুপ্তি ঘটতে থাকে, ঘটতে থাকে। এরপর আমাদের প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে কি হয়? আমাদের স্পিন্ডল যন্ত্র তৈরি হয়ে গেছে। দেখছো স্পিন্ডল যন্ত্র তৈরি হয়ে গেছে, মাইক্রোটিউবুলস দিয়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়ে গেছে। স্পিন্ডল যন্ত্রের মধ্যে সবগুলো স্পিন্ডল তন্তুর মধ্যে কি আমাদের ক্রোমোজোম লাগানো আছে? সবগুলোর মধ্যে কিন্তু ক্রোমোজোম লাগানো নাই, অল্প কয়েকটাতে ক্রোমোজোম লাগানো আছে। স্পিন্ডল যন্ত্রে যেই যেই তন্তুতে ক্রোমোজোম লাগানো থাকে সেই তন্তুকে বলা হয় আকর্ষণ তন্তু। সেই তন্তুকে কি তন্তু বলা হয় বাচ্চারা? আকর্ষণ তন্তু বলা হয়, আকর্ষণ তন্তু। অর্থাৎ স্পিন্ডল যন্ত্রের সবগুলো তন্তুর মধ্যেই ক্রোমোজোম লাগানো থাকে না। যেই তন্তুতে ক্রোমোজোম লাগানো থাকে তাকে বলা হয় আকর্ষণ তন্তু। যেই তন্তুতে ক্রোমোজোম লাগানো থাকে তাকে কি বলবো? তাকে আমরা বলবো আকর্ষণ তন্তু। এই আকর্ষণ তন্তুগুলো, এবং এখানে ক্রোমোজোমগুলো একটু নাচানাচি করে, এখানে ক্রোমোজোমাল নৃত্য দেখা যায়। এখানে কি দেখা যায় বলো তো বাচ্চারা? এখানে ডান্সিং ক্রোমোজোম দেখা যায়, ডান্সিং ক্রোমোজোম, ডান্সিং ক্রোমোজোম, নৃত্য, ক্রোমোজোমাল নৃত্য দেখা যায়, ক্রোমোজোমকে নাচতে দেখা যায়, বাঁকা দ্বারা হয়ে থাকে, বুঝছো? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আকর্ষণ তন্তুর কথা, স্পিন্ডল যন্ত্রের কথা, স্পিন্ডল ফাইবার, তারপর হচ্ছে ডান্সিং ক্রোমোজোম। বাস এটা প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ সম্পর্কে আইডিয়া আছে না সব? ওকে, ঠিক আছে। প্রোমেটাফেজ সম্পর্কে আমরা কিন্তু এখানে আইডিয়া পেয়ে গেছি। এরপর আমাদের মেটাফেজ। দেখো মেটাফেজে স্পিন্ডল যন্ত্রের মাঝামাঝিতে ক্রোমোজোমগুলো অবস্থান করতেছে। স্পিন্ডল যন্ত্রের মাঝামাঝিতে ক্রোমোজোমগুলো অবস্থান করতেছে, এই জায়গাটাকে বলা হয় বিষবীয় অঞ্চল। স্পিন্ডল যন্ত্রের বিষবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো অবস্থান করতেছে, এবং ক্রোমোজোমগুলো এই জায়গাতে বিষবীয় অঞ্চলে অবস্থান করাকে মেটাকাইনেসিস বলে। মেটাফেজ দশার ক্রোমোজোমগুলো বিষবীয় অঞ্চলে অবস্থান করাকে কি বলে? মেটাফেজ দশায় সাউন্ডের কি হয়েছে? সাউন্ডের কি সমস্যা? ঠিক আছে, সাউন্ডের কোনো সমস্যা বলতে? সাউন্ডের ইস্যু? আচ্ছা, স্পিন্ডল যন্ত্রের এই যে মাঝামাঝি অবস্থানে ক্রোমোজোমগুলোর অবস্থানকে কি বলে? স্পিন্ডল যন্ত্রের মাঝামাঝি অবস্থানে ক্রোমোজোমগুলোর অবস্থানকে বলা হয় মেটাকাইনেসিস অবস্থা। মেটাকাইনেসিস অবস্থাতে আমাদের স্পিন্ডল যন্ত্রের ক্রোমোজোমগুলো অবস্থান করতেছে, এবং আমাদের এই ক্রোমোজোমগুলো দেখো এই জায়গাতে একদম বিভাজিত হয়ে যাবে। ক্রোমোজোমগুলো এই জায়গাতে একদম বিভাজিত হয়ে যাবে, ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে পরিণত হয়ে যাবে, ক্রোমাটিড থেকে অপত্য ক্রোমোজোম হয়ে যাবে আর কি। এবং অপত্য ক্রোমোজোমের পরে এই ক্রোমোজোমগুলো আমাদের অ্যানাফেজ দশাতে দুই মেরুর দিকে যাত্রা শুরু করবে। দেখো দুই মেরুর দিকে চলে যাচ্ছে, ওরা বিভাজিত হয়ে দুই মেরুর দিকে চলে যাচ্ছে, বিষবীয় অঞ্চল থেকে দুই মেরুর দিকে যাচ্ছে। মেরুর দিকে যাওয়ার সময় সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী, আগে আগে যাচ্ছে, সেন্ট্রোমিয়ারটা আগে আগে যাচ্ছে, আর বাহুগুলো কি করতেছে? বাহুগুলো পিছনে পিছনে যাচ্ছে। সেন্ট্রোমিয়ারটা আগে আগে যাচ্ছে এবং বাহুগুলো পেছনে পেছনে যাচ্ছে, অর্থাৎ সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুগুলো পশ্চাৎগামী হয়। এবং এখানে যেহেতু ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে যাত্রা শুরু করছে, অর্থাৎ ক্রোমোজোমগুলো চলতেছে, এর জন্য আমাদের এই অ্যানাফেজ দশাকে বলা হয় গতি পর্যায়। অ্যানাফেজ দশাকে কি পর্যায় বলবো আমরা? গতি পর্যায়, গতি পর্যায়। হ্যাঁ, ওকে। আর এই মেটাফেজ দশাতে আমরা কি দেখতেছি? ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি খাটো, সবচেয়ে বেশি মোটা হয়, এবং ক্রোমোজোমগুলোতে অনেক প্যাচ তৈরি হয়, একদম প্যাচায় ক্রোমোজোমগুলো খাটো হয়ে যায়, সুপার কয়েলিং হয়, এখানে কনডেনসেশন হয় মেটাফেজ ধাপে। মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো গণনা করা যায়, ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা, সবচেয়ে বেশি খাটো হয়। মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো মাঝামাঝিতে অবস্থান করে, এটাকে মেটাকাইনেসিস বলে। এবং এরপরে ক্রোমোজোমগুলো মাঝ বরাবর বিভক্ত হয়ে ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে যেতে থাকে। এই দুই মেরুর দিকে যাত্রাকে বলা হয় গতি পর্যায়। দুই মেরুর দিকে যাত্রাকে আমরা কি বললাম?
গতি পর্যায়ে। দেখছো 2 মিনিট দিকে চলে গেছে। এরপরে আস্তে আস্তে এখান দিয়ে কি তৈরি হবে, একটা কোষ প্লেট তৈরি হবে। একটা থেকে কয়টা কোষ তৈরি হবে, একটা থেকে কিন্তু 2টা কোষ তৈরি হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কিছু দেখবো না। অ্যানাফেজ দশা শেষ। একটা কোষ থেকে, একটা ক্রোমোজোম থেকে 2টা ক্রোমোজোম তৈরি হয়ে গেল। আমাদের একটা নিউক্লিয়াস থেকে 2টা নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। এই দেখো মাঝ বরাবর এই জায়গাতে একটা কোষ প্লেট তৈরি হয়েছে। এই কোষ প্লেটটা তৈরি হবে মূলত ফ্রাগমোপ্লাস্ট, গলজি বডি, এগুলা দিয়ে কোষ প্লেটটা তৈরি হবে। এবং আমাদের আবার পুনরায় কি হচ্ছে, পুনরায় নিউক্লিয়ার এনভেলপের আবির্ভাব ঘটতেছে। ক্রোমোজোমগুলো আবার পানি শোষণ করতেছে, অর্থাৎ রিহাইড্রেশন হচ্ছে। এর আগে পানি বিয়োজন হয়ে গেছিল, এখন পানি আবার পুনরায় আসতেছে, রিহাইড্রেশন বলে এটাকে। আগেরটা ডিহাইড্রেশন, এখন রিহাইড্রেশন হচ্ছে। তাহলে আমরা 2টা কোষ তৈরি হয়ে গেছে দেখছি। এবং মাঝ বরাবর আমাদের কি হয়েছে, মাঝ বরাবর আমাদের একটা কোষ প্রাচীর তৈরি হয়েছে। একটা থেকে কয়টা কোষ তৈরি হয়েছে, একটা থেকে 2টা কোষ তৈরি হয়ে গেছে। কোষ প্রাচীর তৈরি হয়ে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে গেছে। এই সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে, সাইটোকাইনেসিস বলে। সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে বলো তো, সাইটোপ্লাজমের বিভাজনকে বলে সাইটোকাইনেসিস। তাহলে ক্লিয়ার না বাচ্চারা? আমরা এই 5টা ধাপের বৈশিষ্ট্য খুব ভালো করে আমাদের পড়তে হবে। আমি সবগুলা খুব সুন্দরভাবে বুঝাই দিছি। এখানে আরো কিছু ছবি আছে। এটা হচ্ছে আমাদের মিওসিস বিভাজনের প্রোফেজ ধাপের, ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাটিন, আর তারপর হচ্ছে ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এই ধাপগুলো নিয়ে আমরা পরে আলোচনা করতেছি। আপাতত আমরা এখন চলে যাচ্ছি আমাদের এই বৈশিষ্ট্যগুলো একসাথে করে দেওয়া আছে একটা ছকের মধ্যে, সেই ছকটা একটু দেখতে। প্রোমেস এগুলো বলছি আমি, হ্যাঁ। মেটাফেজে কি দেখবো, মেটাফেজে মেটাকাইনেসিস দশা। মেটাফেজে আমাদের ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা হয়। তাহলে মেটাফেজে আমরা মনে রাখতে পারি, মেটাফেজ লিখতে ম লাগে, মধ্য পর্যায়ে লিখতে ম লাগে। মেটাফেজে মেটাকাইনেসিস লিখতে ম লাগে, মোটা এটা লিখতেও ম লাগে। এখানে কন্ডেনসেশন হয় এবং সুপার কয়েলিং হয়। এই জায়গায় ক্রোমোজোমগুলোর সংখ্যা, আকৃতি সহজে নির্ণয় করা যায়। সেগুলো একটু দেখলাম, এখান থেকে আর কিছু না। অ্যানাফেজে বলছিলাম গতি পর্যায়ে। কেন গতি পর্যায়ে? কারণ ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে যেতে থাকে এবং যাওয়ার সময় তারা বিভিন্ন আকার আকৃতি ধারণ করে। তারা কিরকম আকার হতে পারে? তারা ভি এর মতো আকার হতে পারে। তারা কিরকম আকার হতে পারে বলো তো? তারা কিন্তু ভি এর মতো আকার হতে পারে, তারা এল এর মতো আকার হতে পারে, জে এর মতো আকার হতে পারে এবং আই এর মতো আকার হতে পারে। ভি এর মতো আকার হলে আমাদের ক্রোমোজোমের এখানে সেন্টিমিটার মাঝামাঝি থাকে, এটাকে ভি এর মতো মেটাসেন্ট্রিক বলা হয়। এল এর মতো আকার হইলে এটাকে সাবমেটাসেন্ট্রিক, জে এর মতো হইলে এটাকে অ্যাক্রোসেন্ট্রিক এবং আই এর মতো হইলে আমাদের সেন্টিমিটার একদম মাথার দিকে থাকে, এটা হচ্ছে টেলুসেন্ট্রিক। জাস্ট এগুলো একবার একটু পড়ে নাও, এখান থেকে আর কিছু না, এগুলো আমি বুঝাই দিছি। এই ছবিগুলো তোমাদের আমি একটু আগে দেখাই দিছি, তাই না? এগুলো কিন্তু হয়ে গেছে, আমাদের টেলোফেজও হয়ে গেছে, সবই হয়েছে, এগুলো সব বুঝাইছি আমি। এবার একটা বক্স দিলাম, এই বক্সটা খুব ভালো করে পড়ে ফেলতে হবে বাচ্চারা। এখানে একটা বক্স দিচ্ছি না, এই বক্সের ভিতরে কোনটার কি নাম, কখন, সময়কাল কতটুকু, নিউক্লিয়াসটার আকারটা কিরকম। দেখো প্রোফেজে নিউক্লিয়াস আকারে বড় হয়, বাকি সময় নিউক্লিয়াস সম্পর্কে কিছু বলে নাই। টেলোফেজে একটা থেকে 2টা নিউক্লিয়াস তৈরি হয়। তারপরে আমাদের নিউক্লিয়ার এনভেলপের কি হয়, নিউক্লিওলাসের কি হয়, ক্রোমোজোমের কিরকম অবস্থা, সবগুলা কিন্তু আমরা খুব ভালো করে পড়ে ফেলতে পারবো। হ্যাঁ, এই চিত্রগুলা দেখছো, এই যে আলভি বলছে, এই চিত্রগুলা খুব ভালো করে পড়তে হবে। তোমাদের আলভি ভাই কিন্তু বোর্ড টপার, তোমাদের আলভি ভাই বোর্ডে মানে সেকেন্ড হয়েছে ময়মনসিংহ বোর্ডে। তো তোমাদের আলভি ভাইয়া বলছে চিত্রগুলা ভালো করে শিখে রাখো, তোমাদের এইচএসসি তে কাজে দিবে। ওকে, তোমাদের আলভি ভাইয়ের গাইডলাইন দরকার তোমাদের, তাই না? কিভাবে বোর্ডে টপ করা যায়। আলভি ভাইয়া, রিদি ভাইয়া সবাই কিন্তু বোর্ডে টপ করছে এক সময়। ওকে, এখানে যে প্রত্যেকটা ধাপের কাজগুলো আমি একসাথে করে একটা নোট দিছি, নোটটা কিন্তু অবশ্যই নোটটা করে ফেলবা, এই নোটটা ইম্পর্টেন্ট, এটা দরকার আছে। এরপর আমাদের চলে যাব আমরা পরবর্তী টপিকে। আমাদের এখানে যে 3টা কথা, আমি একটু আগে যে 3টা কথা নিয়ে একটু কনফিউশন থাকো তোমরা। প্রোফেজ ধাপে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। প্রোমেটাফেজে নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে, নিউক্লিওলাস বিলুপ্তি ঘটে বা বিলুপ্ত হয়। মেটাফেজে বিলুপ্ত থাকে। দেখো 3টা কথা কিন্তু কাছাকাছি। বিলুপ্ত ঘটতে থাকে মানে রিলেশনের শুরু, বুঝছো? তারপরে রিলেশন হয়ে গেছে, তারপর রিলেশন হওয়ার পর তো রিলেশন থেকেই যায়। রিলেশন কি ব্রেকআপ হয়? ব্রেকআপ হয় না। তাহলে 3টা ধাপে 3টা হয়। প্রথমে রিলেশনের শুরু মানে রিলেশন ঘটতেছে, এই টাইপের অবস্থা। তারপর রিলেশন হয়ে গেছে অর্থাৎ বিলুপ্তি ঘটে গেছে। এরপরে রিলেশন থেকে যায়, বুঝছো? সম্পূর্ণ বিলুপ্ত থাকে। তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার না? 3টা ধাপে 3টা ভালো করে পড়ে ফেলবো আমরা। হ্যাঁ, বক্স নোট করবা, বক্স খুব ভালোভাবে নোট করবে। এই চ্যাপ্টারটা খুব ডিটেলসে পড়াচ্ছি, একদম এইচএসসির জন্য হয়ে যাচ্ছে তোমাদের। এরপর আমাদের যে ইন্টারফেস ধাপ, ইন্টারফেস মানে আই, প্রোফেজ মানে পি, এগুলো সম্পর্কে একবার একটু রিডিং পড়লা। সাইটোকাইনেসিস মানে কি? সাইটোপ্লাজমের বিভাজন। আর সাইটোপ্লাজমের বিভাজন হইতে হলে এখানে একটা কোষ প্রাচীর তৈরি হতে হবে না? এই কোষ প্রাচীর তৈরি হওয়ার জন্য আমাদের ফ্রাগমোপ্লাস্ট, তারপরে ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যাসিকল, এগুলো মিলে একটা কোষ প্রাচীর তৈরি হবে। জাস্ট এইটুকু আমরা পড়লাম, এখান থেকে আর কিছু পড়বো না। এবং আমরা একটা কোষের ভিতরে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটা যদি বারবার বিভাজিত হয়, সাইটোপ্লাজম যদি বিভাজিত না হয়, তাহলে সাপোজ একটা কোষ,
কোষের ভিতরে নিউক্লিয়াস আছে, বারবার নিউক্লিয়াস একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এইভাবে নিউক্লিয়াসগুলো খালি বিভাজিত হচ্ছে। তাহলে একটা কোষের ভিতরে সাইটোপ্লাজম আর বিভাজিত হচ্ছে না, তাহলে কোষের ভিতরে অনেক ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে না? ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে। এই ছোট ছোট একটা কোষের ভিতরে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয়ে যাওয়াকে কি বলে? বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা বলা হয়। এটাকে কি বলে বলো তো? বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা। এটাকে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলা হয়। মুক্ত নিউক্লিয়ার বিভাজনের মাধ্যমে বহু নিউক্লিয়াস তৈরি হয়, অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয়। ডাবের পানি বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থার একটা উদাহরণ। ডাবের পানি কিন্তু বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থার একটা উদাহরণ, ঠিক আছে? তাহলে এগুলো একটু ভালো করে পড়ে ফেলবো, এখান থেকে আমাদের আর কিছু লাগবে না। এরপর আমরা চলে যাচ্ছি ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিসের পার্থক্য তুমি পড়বা, নিউক্লিয়াসের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন, এটা তোমার বাসার কাজ। এরপর এখানে দেখো অ্যাপোপ্টোসিস বলতে কি বোঝায় একটা কথা বলা আছে। অ্যাপোপ্টোসিস কোথায় কোথায় হয় আমি অ্যাপোপ্টোসিস নিয়ে একটু পরে আলোচনা করব। আমাদের অ্যাপোপ্টোসিস একটু ডিটেলসে পড়তে হবে। এর আগে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বটা দেখো। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কি হয়? দেহ গঠন হয়, দৈহিক বৃদ্ধি হয়। একটা জাইগোট থেকে পরবর্তীতে আমাদের দেহ তৈরি হয়, শুক্রাণু নির্মাণে মিলনে জাইগোট, তারপর দেহ তৈরি হয়। বংশবৃদ্ধি হয়, সুকেন্দ্রিক, একটা কোষ সুকেন্দ্রিক থাকে, এটা বংশবৃদ্ধি ঘটে। ক্লেমাইডোমোনাস ছত্রাকে বংশবৃদ্ধি হয়। জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। জননাঙ্গ তো একটা অঙ্গ, আর জনন কোষের সংখ্যা বৃদ্ধি। যদি বলে জনন কোষ সৃষ্টি তাহলে মায়োসিস, কিন্তু যদি বলে জনন কোষের সংখ্যা বৃদ্ধি তাহলে মাইটোসিস। নির্দিষ্ট আকার আয়তন রক্ষা, নির্দিষ্ট আকার আয়তন রক্ষা পায় এটা দিয়ে। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা হয়। তারপর হচ্ছে ক্রোমোজোমের সংখ্যার সমতা ঠিক থাকে। আমরা জানি অপত্য কোষ আর মাতৃকোষের সমান ক্রোমোজোম থাকে। কোথাও কেটে গেলে ক্ষয়পূরণ হয়, ক্রমাগত ক্ষয়পূরণ। তারপরে পুনরুৎপাদন, মানুষের লোহিত রক্ত কণিকার কোষ মানে রক্তকোষ, কণির বাইরের কোষ, এগুলো কিন্তু পুনরুৎপাদন হয়। গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা বজায় থাকে। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে টিউমার, ক্যান্সার এগুলো হতে পারে। এটা নেমোনিকের মাধ্যমে পড়তে পারে, শেষের দিকে আমি একটা নেমোনিক দিচ্ছি। এবার অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সম্পর্কে একটু কথা বলবো। কোষ বিভাজন হওয়া ভালো নাকি খারাপ বলো তো? কোষ বিভাজন একটা সময় ভালো, যখন দরকার, কিন্তু যদি অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজিত হতেই থাকে তাহলে তো আর ভালো না। অনিয়ন্ত্রিতভাবে যদি কোষ বিভাজন হতেই থাকে তাহলে কিন্তু আর ভালো না। এই কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করতে হবে। কোষ বিভাজন হবে কি হবে না থামাই দিতে হবে, যে আর কোষ বিভাজন দরকার নাই। তেমন যদি হয় যে কোষ বিভাজন থামানোর কেউ নাই, তাহলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজিত বারবারই হতে থাকবে না, বারবারই হতে থাকবে। এত বেশি কোষ বিভাজন হইলে দেহের জন্য ক্ষতি, সেখানে টিউমার হয়। দেখো আমাদের এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের কারণে আমাদের টিউমার, ক্যান্সার সৃষ্টি হয়। কোষ বিভাজন নিয়ন্ত্রণের জন্য ফ্যাক্টর আছে, অভ্যন্তরীণ ফ্যাক্টর, বাহ্যিক ফ্যাক্টর, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোষের ভিতরে কোষ বিভাজন, ক্যান্সার কোষের সাইক্লিন সিডিকে নিয়ন্ত্রণ বিনষ্ট হয়ে যায়। আমরা দেখছি যে কোষ বিভাজনের জন্য অভ্যন্তরীণ উদ্দীপনা কে দেয়? সিডিকে দেয়, সাইক্লিন সিডিকে। কিন্তু ক্যান্সার কোষের ক্ষেত্রে সিডিকে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এবং এই P53 নামক একটা প্রোটিন আছে, এই P53 নামক প্রোটিনটা কোষকে বিভাজিত হইতে বিরত রাখে। P53 নামক প্রোটিনটা কি করে বলো তো? P53 নামক প্রোটিনটা একটা কোষকে বিভাজিত হতে বিরত রাখে, যে কোষটাতে বিভাজিত হইস না, মানে বিরত রাখে। কিন্তু আমাদের দেহে প্রায় অর্ধেক সংখ্যকই ডিফেক্টিভ P53 আছে। ডিফেক্টিভ মানে কি? মানে নষ্ট। ডিফেক্টিভ বলে না, ডিফেক্ট আছে বলে না, ডিফেক্টিভ P53। তাহলে ডিফেক্টিভ P53 কি কোষগুলোকে বিভাজন হতে বিরত রাখতে পারবে? তোমাদের কি মনে হয়? P53 নামক একটা প্রোটিন আছে যে কোষগুলোকে বিভাজন হতে বিরত রাখে, কিন্তু আমাদের প্রায় অর্ধেক সংখ্যক কোষই ডিফেক্টিভ P53 আছে। এই ডিফেক্টিভ P53 তোমার কোষগুলোকে কি বিভাজন হতে বিরত রাখতে পারবে? বিরত রাখতে পারবে না। ডিফেক্টিভ P53 যদি কোষগুলোকে বিভাজন হতে বিরত রাখতে না পারে, তাহলে কোষগুলো নিয়ন্ত্রণ হারিয়ে প্রচুর পরিমাণে বিভাজিত হইতে থাকবে। আর যখন প্রচুর পরিমাণে বিভাজিত হয় তখনই ক্যান্সার সৃষ্টি হয়, মানুষের টিউমার সৃষ্টি হয়। এবং এই ডিফেক্টিভ P53 যখন কোষগুলোকে কোষ বিভাজনে বিরত রাখতে পারে না, তখন কোষগুলো নিজেরাই নিজেদের জন্য গ্রোথ ফ্যাক্টর তৈরি করে নেয়। মানে যখন ক্যান্সার হয়ে যায়, ক্যান্সার কোষের জন্য নিজেরাই ক্যান্সার কোষ আবার গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। মানে অরাজকতার একটা অবস্থা বডির ভিতরে, দেহের ভিতরে একটা অরাজকতার মতো তৈরি হয়। এই কোষ বিভাজিত হচ্ছে, এখানে ওটা হচ্ছে, যা খুশি তা টাইপের, বুঝছো? যেখানে রুলস নাই, বাংলাদেশের অবস্থা এখন রুলস নাই, কিন্তু অরাজকতা চলতেছে না, এরকম অরাজকতা দেহের ভিতরেও চলে। অনিয়ন্ত্রিত কোষ বিভাজন চলে। যখন ডিফেক্টিভ হয়ে যায় আইন শৃঙ্খলা, এই যে P53 কি করে? কোষকে বিরত রাখে কোষ বিভাজন হতে। অর্থাৎ আইন আছে, যখন আইনটাই নষ্ট হয়ে যায়, ডিফেক্টিভ হয়ে যায়, তখন কিন্তু কোষের নিয়ন্ত্রণ হারায় যায়। আর নিয়ন্ত্রণ হারায় দিলে কোষের ক্যান্সার হয়ে যায়। বাংলাদেশে এখন ক্যান্সার চলতেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কোষ বিভাজনের জন্য গ্রোথ ফ্যাক্টর নিজেরাই তৈরি করে নিতেছে, ওদের যা খুশি তা করতেছে, ওদের কোনো গ্রোথ ফ্যাক্টরও লাগে না, এমনিতেই ওরা কাজ করতে পারতেছে। কি একটা অবস্থা, বুঝছো? টিউমার সৃষ্টি হওয়াকে বলে অঙ্কোজেনেসিস। এবং কোষ চক্র বিনষ্ট হওয়ার জন্য একটা জিন কাজ করে, এই জিনের নাম হচ্ছে অঙ্কোজিন। কিছু রাসায়নিক পদার্থ আছে যেটা ক্যান্সার সৃষ্টিকে উস্কে দেয়।
মানে উত্তেজনা দেয় ক্যান্সার হওয়া, যেমন সিগারেটের শরাকাতে থাকে কিছু পদার্থ, এরা ক্যান্সার তৈরি হওয়ার জন্য উস্কে দেয়। এইটা হচ্ছে মিউটাজেনিক পদার্থগুলাই পরবর্তীতে কার্সিনোজেনিক হয়, অর্থাৎ ক্যান্সার সৃষ্টি করে। এবং ক্যান্সার যদি দেহের টিউমার আকারে দেহে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে তাহলে সেটাকে মেটাস্টেসিস বলে। ক্যান্সার যদি দেহের বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে সেটাকে কি বলে? ক্যান্সার যদি দেহের বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে সেটাকে মেটাস্টেসিস বলে। এবং বিভিন্ন প্রকার প্যাপিলোমা ভাইরাস ক্যান্সার তৈরি করে। এই লাইনগুলো একটু আমার একবার পড়ে ফেলবে, বুঝছো, কে কে ক্যান্সার তৈরি করে। এবার আসো কোষের মৃত্যু। কোষ তো মরবেই, কিন্তু কোষের মৃত্যু দুই রকমের, একটা হচ্ছে নেক্রোসিস আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। এই নেক্রোসিস হচ্ছে পুষ্টির অভাব, পুষ্টি জাতীয় পদার্থের অভাব হলে যদি কোষ মরে যায় সেটাকে নেক্রোসিস বলে। পুষ্টি জাতীয় পদার্থের অভাব হলে যদি কোনো কোষ মরে যায় তাহলে আমরা কি বলবো? নিউট্রিশনের অভাবে যদি কোনো কোষ মরে যায় সেটাকে বলা হয় নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিস হচ্ছে জেনেটিক্যালি মৃত্যু, এটা আমাদের দেহের জন্য তেমন ইফেক্ট ফেলে না। যেমন আমরা জানি যে 120 দিন পর লোহিত রক্তকণিকা মরে যায়, লোহিত রক্তকণিকা মরে গেলে কি আমাদের দেহের কোনো ক্ষতি হয়? আবার পুনরায় তৈরি হয় না? এটা একটা জেনেটিক্যালি মৃত্যু, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, আমাদের দেহের জন্য কোনো ক্ষতি করে না তেমন। এরকম আরো আছে, ছোট ভ্রূণ পাতলা পর্দা দিয়ে ছোটবেলায় আমাদের আঙ্গুলগুলো লাগানো ছিল, পরে সেই পর্দাগুলো বিলুপ্ত হয়ে গেছে। এইভাবে আমাদের আসলে এই জায়গায় কয়েকটা জিনিস আছে, এটা একটু একবার দেখো অ্যাপোপ্টোসিসে কি কি হয়। হ্যাঁ, অ্যাপোপ্টোসিস সম্পর্কে আমি উপরেও কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছিলাম। এরপর আসলে নিচের দিকে আমাদের মাইটোটিক ইন্ডেক্সকে এমআই বলা হয়। এমআই হচ্ছে আমাদের দেহের মোট কোষ সংখ্যা কত এবং কোষের বিভাজনরত কোষ সংখ্যা কত, এই দুইটার অনুপাত হচ্ছে এমআই। ধরো একটা টিউমার কতটুকু কি অবস্থায় আছে, টিউমারের এখানে কোষগুলো কিরকম বিভাজিত হচ্ছে নাকি হচ্ছে না, এটা দেখার জন্য এমআই টেস্ট করা হয়। ধরো আমাদের দেহে 100টা কোষ আছে, 100টা কোষের মধ্যে 90টা কোষে বিভাজিত হচ্ছে, তাহলে বোঝা গেছে এই জায়গায় টিউমার হইতেছে, কারণ এত কোষ তো বিভাজিত হওয়ার কথা না, তাই না? তো এই জায়গাতে মাইটোসিস বিভাজনরত কোষের সংখ্যা কত আর মোট কোষ সংখ্যা কত, এটার অনুপাত হচ্ছে এমআই, মাইটোটিক ইন্ডেক্স। এবং এমআই যদি বেশি থাকে তাহলে খারাপ, মানে এমআই এর মান যদি বেশি হয় তাহলে বুঝবা যে কোষ অনেক বেশি বিভাজিত হচ্ছে, মানে কোষ চক্র নিয়ন্ত্রণ হারাই ফেলছে, এখানে ক্যান্সার বা টিউমার হচ্ছে। এইভাবে ক্যান্সারের স্টেজ নির্ণয় করা হয়। বলছে না ডাক্তাররা যে 1 স্টেজে আছে, 2 স্টেজে আছে, বলে না কোন স্টেজে আছে, এই এমআই টেস্ট করে। এমআই টিউমারটা বর্ধনশীল নাকি এগুলো সব বোঝা যায় এমআই টেস্টের মাধ্যমে। টিউমার কত তাড়াতাড়ি বৃদ্ধি হচ্ছে, রোগটা কোন জায়গায় আছে, সব টেস্ট করা হয় এমআই এর মাধ্যমে। তাহলে অ্যামাইটোসিস আর মাইটোসিসের পার্থক্য পড়বা। অ্যামাইটোসিস হয় ইস্ট, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়াতেও হয়। প্রোটোজোয়া মানে অ্যামিবা। হ্যাঁ, আমরা অ্যামিবার কথা পড়েছি না? এই প্রোটোজোয়া মানে কিন্তু অ্যামিবা, ঠিক আছে? প্রোটোজোয়া মানে কিন্তু অ্যামিবা, ঠিক আছে? ওকে, আইডিয়াল এমআই আছে না? আইডিয়াল এমআই সম্পর্কে তেমন একটা এখানে ধারণা দেওয়া নাই, তবে আমাদের পার্সেন্টেজটা খুব কম থাকা লাগবে, কোষ বিভাজনরত কোষের সংখ্যা খুব কম থাকতে হবে। আমরা মাইটোসিস শেষ করে ফেলছি, সবাই ক্লিয়ার? আমি যতটুকু পড়াইলাম সব কি ক্লিয়ার বাচ্চারা? এতক্ষণ যা বলছি, এই চ্যাপ্টারটা কিন্তু হিউজ ইম্পর্টেন্ট, আমাদের খুব ভালো করে পড়তে হবে চ্যাপ্টারটা। মাইটোসিস শেষ, এখন আমরা মিওসিস বিভাজনে যাব। মাইটোসিসে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়েছে, ক্রোমোজোম একবার বিভাজিত হয়েছে, কিন্তু মিওসিসে যায় নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। মিওসিসে যায় কি হয় দেখো তো, নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়। নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়। নিউক্লিয়াস দুইটা হয়ে গেছে, কিন্তু মানে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়েছে। নিউক্লিয়াস দুইবার বিভাজিত হলে একটা থেকে কয়টা নিউক্লিয়াস তৈরি হবে? নিউক্লিয়াস যদি দুইবার বিভাজিত হয় তাহলে একটা থেকে কয়টা নিউক্লিয়াস তৈরি হবে? সিয়াম বলতেছে এত তথ্য, এই ছোট চ্যাপ্টার তাই বলতেছে এত তথ্য। কোষ বিভাজন চ্যাপ্টার ছোট মরিচের মতো, কোষ বিভাজন, জীব প্রযুক্তি, তারপর টিস্যু, নগ্নবীজি, এগুলো দেখা মনে হয় যে ছোট ছোট চ্যাপ্টার ফু দিয়ে উড়াই দিব, কিন্তু এগুলোর ভিতরে কিন্তু অনেক ইনফরমেশন আছে। তবে শর্টকাট টাইনা পড়া দিতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে টাইনা পড়া দিয়ে লাভ নেই। তোমরা পি মেডিকেল টাইনা পড়ানোর সময় আছে, আফটার এইচএসসি ফু দিয়ে উড়াই দিব, কিন্তু এখন তো ফু দেওয়ার সময় নাই, আফটার এইচএসসি সময় কম থাকে। এখন হ্যাঁ, 4টা নিউক্লিয়াস যদি দুইবার বিভাজিত হয় তাহলে 4টা কোষ হয়। 4টা কোষ হয়েছে, ক্রোমোজোম একবার বিভাজিত হয়েছে, তাহলে ক্রোমোজোম সংখ্যা কি টান পড়বে না? আগে কি হয়েছিল? আগে একটা কোষের নিউক্লিয়াসটাও একবার বিভাজিত হয়েছে, ভিতরে থাকা ক্রোমোজোমগুলো একবার করে বিভাজিত হয়েছে, তাই ক্রোমোজোম সংখ্যা কি হয়েছিল? সমান হয়েছিল। কিন্তু এখন কি হয়েছে? নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হয়েছে। নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হওয়ার কারণে নিউক্লিয়াস সংখ্যা 4টা হয়ে গেছে, কিন্তু ক্রোমোজোম একবারই বিভাজিত হয়েছে, তাহলে ক্রোমোজোম সংখ্যা কি টান পড়বে না? ক্রোমোজোম সংখ্যার কিন্তু টান পড়ে যাবে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা কম হবে, অর্থাৎ ক্রোমোজোম হ্রাস পাবে। এই জন্যই বলা হয়েছে এটাকে হ্রাসমূলক কোষ বিভাজন। এই জন্য কি বলা হয়েছে বলো তো এটাকে? এই জন্যই বলা হয়েছে এটাকে হ্রাসমূলক কোষ বিভাজন। নিউক্লিয়াস দুইবার বিভাজিত হইলেও ক্রোমোজোম একবার বিভাজিত হয়, এর ফলে আমাদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, অর্থাৎ আমাদের 4টা কোষ তৈরি হয় কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। আগে যেমন আমাদের কি হয়েছিল, 46টা থেকে 46টাই তৈরি হয়েছিল, এখানেও 46টা, এখানেও 46টা, মানে 46টা থেকে আরো 46টা,
এখানে 46টা আছে, এটাই কপি হয় 46টা, পরে এই 46টা এই কোষে, এই 46টা এই কোষে, তাহলে মাতৃকোষের মতোই দেখা গেছে কোষগুলোকে। কিন্তু এখন কি হয়েছে, এখন আমাদের 23টা হয়ে যাবে, 23টা করে হয়ে যাবে, বুঝছো? তাহলে ক্রোমোজোম সংখ্যা কমে গেল না? ক্রোমোজোম সংখ্যা যেহেতু হ্রাস পাইছে, তাই এটাকে কি বলবো আমরা? ক্রোমোজোম সংখ্যা যেহেতু কমে গেছে, ক্রোমোজোম সংখ্যা যেহেতু হ্রাস পাইছে, তাই এটাকে বলা হয় হ্রাসমূলক ক্রোমোজোম। ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইছে বলে এটাকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। তাহলে আমরা একটা জিনিসই মনে রাখবো, মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াসে একবার বিভাজিত হয়, ক্রোমোজোমে একবার বিভাজিত হয়। দ্যাট মিনস আমাদের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। কিন্তু মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়, নিউক্লিয়াসের সংখ্যা বেশি হয়ে যায়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়, তখন ক্রোমোজোম সংখ্যা টান পড়ে যায়, তখন 23টা করে দেওয়া লাগে, 46টা করে দেওয়া যায় না। এর জন্য আমাদের ক্রোমোজোম হ্রাস পায় বলে এটাকে বলা হয় হ্রাসমূলক ক্রোমোজোম। কারণ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 46টা থাকে, বাচ্চা কোষের ক্রোমোজোম সংখ্যা 23টা হয়ে যায়। বুঝছো কিভাবে হয়? ক্লিয়ার কিনা দেখো তো? হ্যাঁ, রিডাকশন অল সেল ডিভিশন। ওকে, ঠিক আছে। হ্রাসমূলক কোষ বিভাজন কি হ্রাস পায় আসলে? হ্রাসমূলক কোষ বিভাজনে কি হ্রাস পায়? তোমাদের কাছে আমার প্রশ্ন, হ্রাসমূলক কোষ বিভাজনে আসলে কি হ্রাস পায় একটু আমাদের জানাইতে হবে। আবিষ্কার এখানে বিজ্ঞানীদের কথাবার্তা বলা আছে, লাইনগুলো ভালো করে পড়বা। হাউসার, স্টাসবার্জার কি করেছে, হ্রাসমূলক কোষ বিভাজন কে দেখেছে, বোভিয়ারি কি করেছে, এগুলো খুব ভালো করে পড়বা। এখানে তোমার এরপরে দেখো আমাদের আরেকটা কথা বলছে, নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীবে, ধরো একটা জীব সারা জীবন হ্যাপ্লয়েড অবস্থায় থাকবে, সারা জীবনটাই কাটবে তার এন দশায়, সারা জীবনটাই তার কাটবে এন দশায়, তাহলে তার যে জাইগোট, ডিপ্লয়েড জাইগোট, সে জাইগোটে কোন বিভাজন হবে বলো তো? সারা জীবনটাই তার কাটবে এন দশায়, তাহলে জাইগোটে কোন বিভাজন হবে? তাহলে জাইগোটে কোন বিভাজন হবে? তাহলে জাইগোটে হবে মিওসিস বিভাজন। অর্থাৎ নিষেকের পরে মিওসিস বিভাজন হয় নিম্ন শ্রেণীতে। নিম্ন শ্রেণীতে কখন মিওসিস বিভাজন হয়? নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীব যারা, তাদের নিষেকের পরে জাইগোটে হ্যাপ্লয়েড বিভাজন হয়, মানে মিওসিস বিভাজন হয়। আর আমাদের জীবনটাই কাটে কিভাবে? আমাদের জীবনটাই কাটে ডিপ্লয়েড অবস্থায়। তাহলে আমাদের জাইগোটে কোন ধরনের বিভাজন ঘটে? আমাদের জাইগোটে ডিপ্লয়েড, আমাদের জাইগোটে মাইটোসিস বিভাজন ঘটে। আমাদের কোষটা ডিপ্লয়েড অবস্থায় যাবে সামনের দিকে, এজন্য আমাদের জাইগোটে মাইটোসিস বিভাজন ঘটে। আর নিম্ন শ্রেণীর জীবের জাইগোটে মিওসিস বিভাজন ঘটে। তাহলে আমাদের কখন মিওসিস হয়? আমাদের নিষেকের পূর্বে যখন শুক্রাণু ডিম্বাণু তৈরি হইতে হবে তখন মিওসিস হয়। আমাদের নিষেকের পূর্বে যখন শুক্রাণু ডিম্বাণু তৈরি হইতে হবে তখন জনন মাতৃকোষে মিওসিস হয় এবং মিওসিসের মাধ্যমে গ্যামেট তৈরি হয়। আমাদের কখন মিওসিস হয়? নিষেকের পূর্বেই। কখন? যখন শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। শুক্রাণু ডিম্বাণু কই থেকে তৈরি হয়? জনন মাতৃকোষ থেকে তৈরি হয়। যখন ফার্টিলাইজেশন হয় নাই, ধরো তুমি আমি, আমাদের মেয়েদের সবার পেটের ভিতরে কি আছে? ডিম্বাণু আছে। ছেলেদের সবার পেটের ভিতরে কি আছে? আচ্ছা, শুক্রাণু আছে। এই শুক্রাণু আর হচ্ছে ডিম্বাণু, এরা কি নিষেক হয়েছে? নিষেক হয় নাই। ডিম্বাণু তৈরি হয়েছে কোন প্রক্রিয়ায়? মিওসিস প্রক্রিয়ায়। শুক্রাণু তৈরি হয়েছে কোন প্রক্রিয়ায়? মিওসিস প্রক্রিয়ায়। এই যে মিওসিস প্রক্রিয়াতে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়েছে, এটা কি নিষেকের আগে না পরে? নিষেকের আগে। অর্থাৎ আমাদের মিওসিস ঘটে নিষেকের আগে। আমাদের মিওসিস ঘটে কখন? আমাদের মিওসিস ঘটে নিষেকের আগে। আমাদের মিওসিস ঘটে নিষেকের আগে। কি সমস্যা? আচ্ছা, কে যেন একটা মেসেজ দিল, কি মেসেজ দিছে? আচ্ছা, আমাদের মিওসিস হয় কখন? আমাদের মিওসিস হয় নিষেকের আগে। আর নিম্ন শ্রেণীর জীব যারা, তাদের মিওসিস হয় নিষেকের পরে জাইগোটে। এটা ভালো করে মনে রাখো, ঠিক আছে? ওকে, এখান থেকে আর কিছু দেখবো না। আমাদের তোমার এগুলো দেখেছি। এরপরে চলে যাচ্ছি নিচের দিকে। একটা হচ্ছে ডিপ্লয়েড মাতৃকোষে টার্মিনাল মেয়োসিস। এটা ডিপ্লয়েড মাতৃকোষে শুক্রাণু ডিম্বাণু তৈরির সময় যখন তোমার মিওসিস বিভাজন হয়। তারপরে আমাদের স্পোরিক মিওসিস বিভাজন আছে। এইটা হচ্ছে স্থির রেণু গঠনের সময়, মেগাস্পোর এগুলো তৈরির সময় হয় স্পোরিক কোষ বিভাজন। তারপর ছত্রাকে জাইগোটিক বিভাজন হয়। জাইগোটিক বিভাজন বলতে আসলে জাইগোটে বিভাজন হয়, জাইগোটে মিওসিস হয়, এটাকে জাইগোটিক মিওসিস বলে। এটা নিম্ন শ্রেণীর ক্ষেত্রে। ওদের জাইগোটে মিওসিস হলে ওদের সারা জীবন কাটবে কেমনে? কমন সেন্স। জাইগোট তো ডিপ্লয়েড, জাইগোটে যদি ওদের মিওসিস হয় তাহলে ওদের জীবনটা কাটবে কেমনে? ওদের জীবনটা কাটবে হ্যাপ্লয়েড অবস্থায়, তাই না? নিম্ন শ্রেণীর জীব যারা, তাদের জীবনটা কাটে কিভাবে? তাদের জীবনটা কাটে হচ্ছে হ্যাপ্লয়েড অবস্থায়। তাহলে এইভাবে হয়েছে। এখান থেকে আর কিছু পড়বো না। শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি হয়। এই যে ডিপ্লয়েড জীবে গ্যামেট সৃষ্টিকালে, মানে আমরা যারা ডিপ্লয়েড, আমাদের গ্যামেট সৃষ্টির সময়, আমাদের যখন শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় তখন আমাদের জনন মাতৃকোষে মিওসিস বিভাজন হয়। আর হ্যাপ্লয়েড জীব যারা, নিম্ন শ্রেণীর জীব যারা, তাদের সারা জীবনই কাটবে হ্যাপ্লয়েড দশায়, তাদের জাইগোটে মিওসিস বিভাজন হয়। এভাবেই সিস্টেমটা চলতে থাকে। মিওসিস বিভাজনের সময় আমরা কি দেখি? মিওসিস বিভাজনের সময় নিউক্লিয়াস 2বার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়। ক্রোমোজোম যেহেতু একবার বিভাজিত হয়, তাই ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। এবার দেখো, হোমোলোগাস ক্রোমোজোমে জোর বেঁধে বায়োভ্যালেন্ট সৃষ্টি করে। হোমোলোগাস ক্রোমোজোম বলতে কি ক্রোমোজোম বোঝায়? একই রকমের ক্রোমোজোম। ধরো লম্বা লম্বা ক্রোমোজোম দুটো একসাথে
খাটো খাটো ক্রোমোজোম দুটো একসাথে, একই রকমের ক্রোমোজোম একসাথে হয়েছে, এই জন্য এদের বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। এরা জোড়া বেঁধে যায়। কাইজমা সৃষ্টি হয়, ক্রসিং ওভার হয়। হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে, একই রকমের ক্রোমোজোমের মধ্যে অংশের বিনিময় ঘটে, ওর থেকে ওর একটু দেয়, ওর থেকে ওর একটু দেয়। এগুলো নিয়ে ডিটেলস আলোচনা আছে, ওয়েট করো। এখানে কাইজমা সৃষ্টি হয়, এই যে কাইজমা সৃষ্টি হয়, ক্রসিং ওভার হয়, এবং টুয়েন থেকে এন তৈরি হয়, ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে। এগুলো সুন্দর করে আমরা একটু পড়ে ফেলবো, ঠিক আছে? তাহলে মায়োসিস হচ্ছে জীবসমূহের মধ্যে একটা বৈচিত্র্য সৃষ্টির প্রধান উপায়, কারণ একটা থেকে বৈশিষ্ট্য আরেকটাতে যায়। এগুলো নিয়ে আলোচনা একটু পরে করতেছি। মায়োসিস বিভাজনের মধ্যে দুই রকমের ভাগ, একটা হচ্ছে মায়োসিস 1, একটা মায়োসিস 2। এটাকে রিডাকশনাল বা হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। কেন হ্রাসমূলক বলা হয়? কারণ ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায়। চলো আমরা এখন এই ব্যাপারটা একটু ভালো করে দেখবো। দেখো, মায়োসিস কোষ বিভাজন, মায়োসিসও তো একটা কোষ বিভাজন, তাহলে এখানেও তো ইন্টারফেস পর্যায়ে থাকবে। মায়োসিসও তো একটা কোষ বিভাজন, তাহলে এখানেও কি থাকবে বলো তো? মায়োসিস যেহেতু একটা কোষ বিভাজন, তাহলে এখানে একটা ইন্টারফেস পর্যায়ে থাকবে। ইন্টারফেস পর্যায়ের পরে মায়োসিস 1, এটাকে হ্রাসমূলক বলা হচ্ছে। মায়োসিস 1 কে হ্রাসমূলক বলা হচ্ছে কেন বলো তো? মায়োসিস 1 কে হ্রাসমূলক বলা হচ্ছে কেন? কারণ তখনই আমাদের ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে যায়। মায়োসিস 1 এ ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে যায়, এরপরে ইন্টারকাইনেসিস দশা, এরপরে মায়োসিস 2 দশা। মায়োসিস 2 দশাটা মাইটোসিসের মতোই। মাইটোসিস বিভাজন যদি কেউ ভালো করে বুঝে যায়, তাহলে সে মায়োসিস 2টাও ভালো করে বুঝে যাবে। মাইটোসিস কোষ বিভাজন যদি কেউ ভালো করে বুঝে যায়, তাহলে সে মায়োসিস 2ও ভালো করে বুঝে যাবে। মায়োসিস 2তে আমরা প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2 দেখতে পাই। দেখো, মায়োসিস 1, এই মায়োসিস 1 এর কিছু ধাপ আছে, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। এই প্রোফেজ 1 এর ধাপগুলোর নাম ভালো করে পড়তে হবে। এই প্রোফেজ 1 এর এইগুলোর বৈশিষ্ট্য দরকার, সিরিয়ালি পড়তে হবে। ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। পড়বো আমরা লেজা পেডিডা। লেজা পেডিডা, দেখো, লে দিয়ে ল্যাপ্টোটিন, যা দিয়ে জাইগোটিন, প্যা দিয়ে প্যাকাইটিন, ডি দিয়ে ডিপ্লোটিন, ডা দিয়ে ডায়াকাইনেসিস। লেজা পেডিডা, প্রোফেজ 1 এর ধাপগুলোর নাম পড়বো আমরা লেজা পেডিডা দিয়ে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? মায়োসিস, মায়োসিস বিভাজনের মধ্যে ইন্টারফেস, এমফেস, তারপরে ইন্টারকাইনেসিস, আবার মায়োসিস 2, ইন্টারকাইনেসিস দশা, রেস্টমূলক দশা, এটা হ্যাঁ ইন্টারকাইনেসিস। মায়োসিস 1 কে হ্রাসমূলক বলা হয়। এখানে আমাদের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আছে, কারণ এখানে নিউক্লিয়াসের বিভাজন হবে। নিউক্লিয়াসের বিভাজন হওয়ার পরে এখানে একবার নিউক্লিয়াসের বিভাজন, আবার একবার নিউক্লিয়াসের বিভাজনের পরে এই জায়গাতে ক্রোমোজোম সংখ্যাটা হ্রাস পেয়ে যায়, 23টা করে যায়। তো এই জায়গাতে আমাদের প্রোফেজের ধাপগুলো ভালো করে পড়বে, ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, সিরিয়ালি পড়তে হবে, লেজা পেডিডা। আর মায়োসিস 2টা হচ্ছে একদমই সমীকরণিক বিভাজন, মাইটোসিসের মতোই। মায়োসিস 2, এটা হচ্ছে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। জাস্ট ধাপগুলো পড়বো আমরা, এখান থেকে আর কিছু না। এই ধাপগুলো ভালো করে পড়ে ফেলবা। এই ধাপগুলোর পরে আমাদের মায়োসিস 1 এর প্রোফেজ 1, সেম কথাবার্তা। প্রোফেজ 1 এ কি কথাবার্তা? কি সমস্যা? কি কিছু কেউ কমেন্ট করছে? কি কমেন্ট করছে? ও, এক্সট্রা ইনফরমেশন আমি যা দিছি তাই পড়বা, দিয়ে দিছি অল্প অল্প, খুব বেশি না, যা দিছি ওগুলাই পড়ে ফেলবা আপাতত। এই নোট দিতেছি না, নোটের ভিতরে এক্সট্রা ইনফরমেশন আছে, টেনশনে কিছু নাই, ক্লাস ওইভাবেই গুছানো হয়। এরপর দেখো আমাদের প্রোফেজ 1। প্রোফেজ 1 এ আগের মতোই তোমার হচ্ছে পানি কমবে, তারপর হচ্ছে তোমার সময় কতটুকু একবার রিডিং করতে পারো। ল্যাপটপটিন প্রোফেজ 1 এর ধাপ, এটা জল বিয়োজন হয়, ডিহাইড্রেশন হয়, ক্রোমোজোমগুলো চিকন হয়, ক্রোমোজোমের মধ্যে ক্রোমোমিয়ার দেখা যায়, ছোট ছোট ক্রোমোমিয়ার দেখা যায়। এই যে দেখো, ক্রোমোজোমের মধ্যে ছোট ছোট ক্রোমোমিয়ার দেখা যায়, এবং ক্রোমোজোমগুলো অবিভক্ত অবস্থায় থাকে, মানে বিভাজিত হয় না। ল্যাপ্টোটিনে ক্রোমোজোমগুলো বিভাজিত হয় না, অর্থাৎ সেন্ট্রোমিয়ার ব্যতীত, সেন্ট্রোমিয়ার সহ অবিভক্ত অবস্থায় থাকে। এবং এখানে একটা ফুলের তোড়ার মতো দেখা যায়, একটা ফুলের বোকেটের মতো দেখা যায়। দেখো, এই সময় একটা ফুলের তোড়ার মতো দেখা যায়। বিজ্ঞানী ডার্লিংটন এটা বলছে, ওর নামটাই ডার্লিং টাইপের। আর ডার্লিং এর জন্য কি নেই আমরা? অবশ্যই ডার্লিং এর জন্য ফুলের তোড়া নেই। তোমরা কেউ ফুলের তোড়া পাইছো জীবনে? আমি এখনো ফুলের তোড়া পাইনি। আমার অনেক ড্রিম, সেটা হচ্ছে আমাকে কেউ এতগুলো রজনীগন্ধা নিয়ে এমনি করে প্রপোজ করবে, বুঝছো? এটা তো এখন পর্যন্ত কেউ করে নাই, এর জন্য আমার আসলে বিয়ে শাদী এখনো হচ্ছে না। যদি কেউ একদম এতগুলা ফুলের তোড়া নিয়ে, মানে রজনীগন্ধা ফুল নিয়ে এইভাবে সে প্রপোজ করে, তাহলে আমি সেই প্রপোজ অ্যাকসেপ্ট করে দিব, সে যেই হোক, বুঝছো? কেউ যদি এতগুলা রজনীগন্ধা নিয়ে আসে, তাহলে আমি কিন্তু তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে দিব। যেমন মজার একটা কাহিনী বলি, আমি মিটফোর্ডে থাকতে, মানে সলিমুল্লাহ মেডিকেল কলেজে থাকতে, আমি একদিন একটা স্ট্যাটাস দিছিলাম যে আগামীকালকে আমি ক্যাম্পাসে যাব, এবং যে আমার জন্য এক কার্টুন ভরা, মানে ছোট কার্টুনের 1 কার্টুন ভরা কিটকাট নিয়ে প্রপোজ করবে, তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে দিব। এরপরে ওই দিন আমি আর হল থেকে বের হইয়াই নাই। পরে মেসেজ দিছিল, 2-3টা জুনিয়র মেসেজ দিছিল। একটা জুনিয়র দেখো মাঝে মাঝে আমার পোস্টে কমেন্ট করে, তো ওরা তোমার হচ্ছে কিটকাট নিয়ে দাঁড়াই ছিল ক্যাম্পাসে। আমি ভয়ে আর যাইনি। তো এই যে আজকে তোমাদের বললাম যে রজনীগন্ধার কথা,
তো কেউ যদি রজনীগন্ধা নিয়ে আসে তাহলে আমি সেদিন ভয় পেয়ে যাবো, বুঝছো? আচ্ছা, ওকে, বিজ্ঞানী ডার্লিংটন কি বলেছে? ডার্লিংটন এখানে ফুলের তোড়ার মতো কিছু দেখে। দেখো, ফুলের তোড়ার মতো জিনিসপত্র আসলে সাধারণ মানুষজন দেখবে না, যারা প্রেমিক তারাই দেখবে। এই ডার্লিংটন, তার নামটার ভিতরে একটা ডার্লিং ডার্লিং ভাব আছে, প্রেম প্রেম ভাব আছে, এই জন্য উনি কি দেখছে? ফুলের তোড়ার মতো একটা কিছু দেখছে। ওকে, যাই হোক, এরপরে দেখো আমাদের এটা হচ্ছে ল্যাপ্টোটিন দশা। তাহলে ল্যাপ্টোটিন দশাতে ক্রোমোমিয়ার দেখা যায়, ফুলের তোড়ার মতো অবস্থা দেখা যায়, ক্রোমোজোমগুলো অবিভক্ত অবস্থায় থাকে, বিভক্ত হয় না। এরপর ল্যাপ্টোটিনের পরে আমাদের জাইগোটিন দশা। জাইগোটিন দশাতে আমরা কি দেখতে পাচ্ছি? একই রকমের ক্রোমোজোমগুলো একসাথে হয়ে গেছে না? দেখো, একই রকমের ক্রোমোজোমগুলো কিন্তু একসাথে হয়ে গেছে। এখানে আমরা দুইটা হোমোলোগাস ক্রোমোজোমকে একত্র হতে দেখছি, দুইটা হোমোলোগাস ক্রোমোজোম একত্র হয়ে গেছে। এই যে একই রকম ক্রোমোজোমগুলো একত্র হয়ে যাওয়াকে বলা হয় বাইভ্যালেন্ট, জোড় বেঁধে যাওয়া। এই ব্যাপারটা হচ্ছে তোমার একই রকমের ক্রোমোজোমগুলো একসাথে হয়ে যাওয়া, এটা হচ্ছে বাইভ্যালেন্ট, জোড়া। জোড়া, এই যে জোড়া হয়ে গেছে, জোড়া, এই জোড়া হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সিনাপসিস প্রক্রিয়া। সিনাপসিস প্রক্রিয়াতে বাইভ্যালেন্টরা জোড়া বেঁধে যায়, অর্থাৎ এইটা হচ্ছে কাপল, এটা হচ্ছে জোড়া মানে কাপল। কাপল কাপল হয় কেমনে? বিয়ে শাদীর মাধ্যমে। বিয়ে শাদীর প্রক্রিয়াটার নাম হচ্ছে সিনাপসিস প্রক্রিয়া। সিনাপসিস প্রক্রিয়ার মাধ্যমে হোমোলোগাস ক্রোমোজোমরা কি হয়? একসাথে জোড়া বেঁধে যায়। দেখছো, একই রকম ক্রোমোজোমগুলো একসাথে জোড়া বেঁধে গেছে, একসাথে জোড়া বেঁধে গেছে জাইগোটিন অবস্থাতে। এরপরে জাইগোটিনে কি বলছে দেখো, দুটি হোমোলোগাস ক্রোমোজোম জোড় বাঁধে, জোড় সৃষ্টি হওয়াকে বলে সিনাপসিস, মানে বিয়ে হয়েছে, সিনাপসিস। আর এই বিয়ে হওয়ার পরে কি তৈরি হয়? কাপল তৈরি হয় না? এই কাপলকে কি বলা হয়? বাইভ্যালেন্ট। কাপল ইজ ইকুয়াল টু বাইভ্যালেন্ট। আর বাইভ্যালেন্ট তৈরি হয় কোন প্রক্রিয়ায়? জোড় তৈরি হয় কোন প্রক্রিয়ায়? সিনাপসিস প্রক্রিয়ায়। মানে বিয়ের মাধ্যমে হাজবেন্ড ওয়াইফ তৈরি হয়, ওরকম আর কি। তাহলে প্রতিটি জোড়াকে কি বলে? জোড়াকে কাপল বলে। কাপল মানে বাইভ্যালেন্ট, হয়েছে কোন প্রক্রিয়াতে? বিয়ের মাধ্যমে। বিয়ে মানে কি? সিনাপসিস। ঠিক আছে, এরপরে প্যাকাইটিন। প্যাকাইটিনে আমরা একটু ছবিটা দেখবো। প্যাকাইটিনে ক্রোমোজোমগুলো বিভক্ত হয়, টেট্রাড অবস্থা তৈরি হয়, এবং এখানে সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, কায়াজমা, ক্রসিং ওভার সব দেখা যায়। একটু পরে দাঁড়াইতেছি, দাঁড়াও, এই যে ছবিটার দিকে তাকাও। এখানে জোড়া বাচ্ছে, কালোটা আসছে বাবার কাছ থেকে, সাদাটা আসছে মার কাছ থেকে। বাবারা কালোই হয়, মায়েরাই ফর্সা হয়, তাই না? আচ্ছা, কালোটা আসছে বাবার কাছ থেকে, সাদাটা আসছে মার কাছ থেকে। কালোটাও যেরকম ক্রোমোজোম, সাদারও ওরকম ক্রোমোজোম, এই জন্য একসাথে জোড়া বাচ্ছে, অর্থাৎ একই রকম ক্রোমোজোম জোড়া বাচ্ছে। হোমোলোগাস প্রক্রিয়াতে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বাচ্ছে, খাটোটাও জোড়া বাচ্ছে। এই জোড়া বাঁধার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা ক্রোমাটিড? 4টা ক্রোমাটিড। 4টা ক্রোমাটিড একত্রে থাকাকে বলা হয় টেট্রাড অবস্থা। 4টা ক্রোমাটিড একত্রে থাকাকে কি বলে? 4টা ক্রোমাটিড একত্রে থাকাকে বলে টেট্রাড অবস্থা। টেট্রাড অবস্থা দেখলাম, এবং এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটু লেগে গেছে সাদাটার সাথে কালোটা, এখানে একটু সাদাটার সাথে কালোটা লেগে গেছে। এই যে সাদাটার সাথে কালোটা লেগে গেছে, এখানে একটা ক্রসের মতো অবস্থা তৈরি হয়েছে না? এই ক্রসের মতো অবস্থাকে বলে কায়াজমা। ক্রসের মতো অবস্থাটাকে কায়াজমা বলে। এখানে আমরা দুইটা কায়াজমা দেখতে পাচ্ছি, আর এখানে আমরা একটা কায়াজমা দেখতে পাচ্ছি। যদি কায়াজমার সংখ্যা দুইটা হয়, তাহলে মাঝামাঝি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। আর কায়াজমার সংখ্যা যদি একটা হয়, তাহলে কোণের মান 180 ডিগ্রি। 1 মানে 180, এমনি মনে রাখতে পারো। তবে এই কায়াজমা এদিকে টান দাও, এদিকে একটা 180 ডিগ্রি কোণ হয়। যাই হোক, কত ডিগ্রি না বললাম। কায়াজমার সংখ্যা দুইটা হলে কোণের মান হয় এখানে 90। কায়াজমার সংখ্যা একটা হলে কোণের মান 180 ডিগ্রি। ওকে, তারপরে এখানে লোব তৈরি হয়, ডিপ্লোটিন দশাতে লোব তৈরি হয়, প্রান্তীয়করণ ঘটে। যেখানে বলছে কায়াজমা যদি একটা হয় তাহলে আমাদের কোণের মান 180, কায়াজমা যদি দুইটা হয় তাহলে কোণের মান 90। ওকে, ডায়াকানেসিসে প্রান্তীয়করণ চলতে থাকে, ক্রোমোজোমগুলো প্রান্তের দিকে চাইতে থাকে। এরপরে আমাদের এখানে ধাপগুলো বৈশিষ্ট্য পড়া হয়ে গেছে। আমাদের মেটাফেজ 1-এ মাইটোটিক বিভাজনের মতো সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। স্পেশাল কিছু তথ্য আমি দাগাই দিছি, এটা মাইটোসিসের মতোই, কিন্তু আমাদের মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 2n থেকে 2n হয়, এখানে n তৈরি হয়, n থেকে n তৈরি হয়। এটা একটু ভালো করে পড়ে ফেলবা। মাইটোসিস কোষ বিভাজন আমরা একটা কোষ নিয়ে কাজ করি, কিন্তু এখানে একটা ক্রোমোজোম নিয়ে কাজ করি, এখানে দুইটা করে ক্রোমোজোম নিয়ে কাজ করা হয়। এটাই জাস্ট একটু পার্থক্য, আর কিছু না। তাহলে মাইটোসিস আর মিওসিস সবই পড়া হয়ে গেছে। মিওসিস 2 হচ্ছে মাইটোসিসের মতো। মিওসিস 2 এর বৈশিষ্ট্যগুলো জাস্ট একবার রিডিং পড়লে হয়ে যাবে। মিওসিস 2 অত ইম্পর্টেন্ট না, বৈশিষ্ট্যগুলো জাস্ট একবার রিডিং দিতে পারো। এবার এই যে জাইগোটিন, ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকানেসিস যতগুলো বৈশিষ্ট্য পড়ছে সব বৈশিষ্ট্যগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। এটা একবার নোট করে ফেলবা খুব সুন্দরভাবে। নোট করে ফেলার পরে আমাদের দেখো মিওসিসের গুরুত্ব হচ্ছে জনন কোষ সৃষ্টি। আমরা এর আগে দেখি জনন কোষের সংখ্যা বৃদ্ধি, জননাঙ্গ সৃষ্টি, মাইটোসিস বিভাজন। আর যদি বলে জনন কোষ সৃষ্টি, তাহলে মিওসিস বিভাজন। ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, প্রজাতির সক্রিয়তা বজায় রাখা, বৈচিত্র্য সৃষ্টি, অভিব্যক্তি মানে ইভলিউশন, গ্যামেট সৃষ্টি, এগুলো সব যৌনক্রম, এগুলো হচ্ছে তোমার মিওসিসের গুরুত্ব। মিওসিসের গুরুত্বের পর এখন ক্রসিং ওভার পড়বো আমরা। মিওসিসের মধ্যে কি ধাপ পড়েছি? জাইগোটিন নামক, প্যাকাইটিন নামক একটা ধাপের কথা পড়ছো না? প্যাকাইটিন নামক একটা ধাপের কথা পড়ছো। এই প্যাকাইটিন ধাপে আমরা দেখেছি যে আমাদের টেট্রাড অবস্থা দেখছিলাম, এবং দুইটা
ক্রোমোজোম দেখছিলাম আমরা এই জায়গাতে। দেখো এই ছবিটার দিকে দেখো, এই যে এরকম একটা আসছে বাবার কাছ থেকে, একটা আসছে মার কাছ থেকে। এখন এই যে সাদা আর সাদা, সাদা সাদা যে দুটো ক্রোমাটিড, এই দুটো ক্রোমাটিডকে আমরা সিস্টার ক্রোমাটিড বলতে পারি, একই রকম। কালা কালা যে দুটো, এই দুটাকে বলে আমরা নন সিস্টার ক্রোমাটিড। কিন্তু একটা সাদা একটা কালা, এই দুটাকে আমরা কি বলি? একটা সাদা একটা কালা, এই দুটাকে আমরা কি বলি? একটা সাদা একটা কালা, এই দুটাকে বলি নন সিস্টার ক্রোমাটিড। এই নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যে কিছু অংশের বিনিময় ঘটবে। নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যে কি ঘটবে? নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যে কিছু অংশের বিনিময় ঘটবে। এই অংশের বিনিময় ঘটাকে বলা হয় ক্রসিং ওভার। আর এখানে একটা ক্রসের মতো চিহ্ন তৈরি হয়েছে, এটাকে কায়াজমা বলে। তাহলে আমাদের মায়োসিস বিভাজনের প্রোফেজের প্যাকেটিন দশায় নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যে যে অংশের বিনিময় ঘটে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ক্রসিং ওভার। এবং অংশের বিনিময়টা ঘটার জন্য এখান থেকে একটু কেটে এই জায়গায় আসে, একটু কেটে এই জায়গায় আসে। দেখো সাদা থেকে কালা থেকে সাদা আসছে, সাদা থেকে কালা গেছে। এই জন্য দেখা যায় একটা কালো ছেলের সাথে একটা ফর্সা মেয়ের বিয়ে হইলে তার বাচ্চাটা একদম ধবধবে সাদা হয় না, একটু কিরকম মেটমেটে কালার, শ্যামলা কালার হয়, তাই না? এই যেভাবে একটু অংশের বিনিময় ঘটে, বুঝছো? যদি অংশের বিনিময় না ঘটে তাহলে ফর্সা হয়, কিন্তু বিনিময় ম্যাক্সিমাম টাইমে ঘটে তাহলে কালারের ক্ষেত্রে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি হতেছে? অংশের বিনিময় ঘটতেছে। এই কাটাকাটি করার জন্য একটা এনজাইম দরকার না? এনজাইমটার নাম হচ্ছে এন্ডোনিউক্লিয়াস এনজাইম বা রেস্ট্রিকশন এনজাইম। এনজাইমটার নাম কি এনজাইম বলো তো? এনজাইমটার নাম এন্ডোনিউক্লিয়াস এনজাইম বা রেস্ট্রিকশন এনজাইম। এবং কাটা অংশ জোড়া লাগানোর জন্য একটা এনজাইমের দরকার না? জোড়া লাগানোর জন্য যে এনজাইম সেটা হচ্ছে লাইগেজ এনজাইম। লাইগেজ দিয়ে লাগাই দেয়, বুঝছো? লাইগেজ দিয়ে লেগে যায়। এভাবে আমাদের অংশের বিনিময় ঘটে। অংশের বিনিময় ঘটার কারণে চারিত্রিক পরিবর্তন আসে। দেখো বাচ্চার মধ্যে বাবার ক্যারেক্টার কিছু থাকে, মার ক্যারেক্টার কিছু থাকে। বাবার চোখ পায়, মার চুল পায়, মায়ের হাইট পায়, বাবার গায়ের রং পায়, এরকম হয় না বাচ্চাদের? যেইভাবে ক্রসিং ওভার হয়। তাহলে ক্রসিং ওভারের মাধ্যমে কি হয়? বৈচিত্র্য আসে, বিনিময় ঘটে, বংশগতির মধ্যে পরিবর্তন আসে, বৈশিষ্ট্যের পরিবর্তন আসে। ক্রসিং ওভারের মাধ্যমে আমরা ক্রোমোজোমের ম্যাপ তৈরি করতে পারি, জিনের অবস্থান তৈরি করতে পারি, জেনেটিক ম্যাপ তৈরি করতে পারি, জেনেটিক ভ্যারিয়েশন আনতে পারি। যারা জীবপ্রযুক্তি চ্যাপ্টার নিয়ে পড়বা, জীবপ্রযুক্তির মিল আছে কিছুটা, যারা জেনেটিক্স নিয়ে পড়বা তারা কিন্তু এই যে অংশের বিনিময়গুলো ঘটাবা, তাই না? মাইটোসিস মায়োসিসের পার্থক্য খুব ভালো করে পড়ে ফেলবা বাচ্চারা। এই জায়গায় সবগুলা কাজের গুরুত্ব আমি একসাথে দিয়ে দিছি। মাইটোসিসের গুরুত্ব, মায়োসিসের গুরুত্ব, ক্রসিং ওভার গুরুত্ব। তোমাদের কাজ এই কাজগুলো খুব ভালো করে একদম নিম্নিক সহ পড়ে ফেলা। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। সোনার বাংলাদেশ, এটা খুব ভালো করে পার্থক্যটা পড়ে ফেলবা, বুঝছো? এই যে আমাদের ক্রোমোজোম, পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা 16টা, এটা একটু মনে রেখো। হ্যাঁ, পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা কত? 16টা। সবাই ধৈর্য ধরে ক্লাস করছো না? এবং এই ক্লাসটা কিরকম লাগছে? আমি কিন্তু অনেক ডিটেলসে পড়াইছি বাচ্চারা। সবাই কিন্তু একটা হ্যাশট্যাগ দিবা। হ্যাশট্যাগটা কি দিবা বলো তো? হ্যাশট্যাগটা দিবা প্রি মেডিকেল রিভিউ। প্রি মেডিকেল রিভিউ, প্রি মেডিকেল রিভিউ হ্যাশট্যাগ দিয়ে দিবা। এবং জাস্ট প্রি মেডিকেল রাখো, রিভিউ লেখা লাগবে না। প্রি মেডিকেল 2025, প্রি মেডিকেল 2025 এটা লিখবা হ্যাশট্যাগে। প্রি মেডিকেল 2025 দিয়ে তারপর ক্লাস কিরকম লাগছে, দাগানো বই, নোট টোট যা আছে পোস্ট করে দিও। পোস্ট করতে থাকো, আমরা ফার্স্ট উইকের পরে তোমাদের একটা গিফট দিব। মানে যতজন পোস্ট করবা সবার মধ্যে। আর এটার উপরে 50 মার্কের না 30 মার্কের? আচ্ছা 30 অথবা 50 মার্কের একটা ছোট্ট এক্সাম নিব আমরা। হ্যাঁ, এই চ্যাপ্টারের উপরে। এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে ফেলো। ক্লাস ভালো লাগছে? বুঝছো? আলহামদুলিল্লাহ বলো সবাই। রোজা রমজানের দিন একবার করে আলহামদুলিল্লাহ বলো তো। 75 জন আছো, 75 জনের মধ্যে যারা আচ্ছা ইসলাম ধর্মের আছো তারা আলহামদুলিল্লাহ বলে যাও। আর যারা অন্য ধর্মের আছো তারা বলো যে ভালো হয়েছে, সুন্দর হয়েছে ক্লাস। গিফটের মধ্যে টি শার্ট আছে, মগ আছে, চা বেডিং আছে, তারপরে ডায়েরি আছে, যে কোনো কিছু দিয়ে দেবো আর কি, বুঝছো? যখন যেটা মন চায়, আমার মনের উপর ডিপেন্ড করে। ধরো আমার মন চাইছে যে টি শার্ট দিয়ে দে, মন চাইছে দে মগ দিয়ে দে, না আরিফুল বল ভাই মগ বাইর কর, মগ দিয়ে দে। আচ্ছা দেখ আরিফুল বলতেছে কি যে বেশি ভালো লাগলে বিয়ে করাই দিস। আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ, বুঝছো না? ওকে ঠিক আছে। তোমরা যদি ক্লাস বুঝো তখন আমার খুব শান্তি লাগে যে আমার ক্লাস নিয়ে আমার ক্লাস স্টুডেন্টরা নক দেয় অনেক যে আপু আপনার ক্লাস করার জন্য ভর্তি হয়েছি, আপনার ক্লাস অনেক ভালো লাগে, আপনার ক্লাস অনেক বুঝি। এই কথাগুলো আমি তো মেসেজ সবসময় পড়তে পারি না। তোমার মেসেজ হচ্ছে আমার মেসেজে রিপ্লাই ম্যাক্সিমাম হচ্ছে তোমার অন্বেষা আপু দেয়। তো অন্বেষা স্ক্রিনশট রেখে দেয়। স্ক্রিনশট রেখে মানে আমি যাতে একটু খুশি হই যে আপু দেখেন আপনার নিয়ে কি সুন্দর কথা বলছে, দেখছেন ভালো লাগছে না, মানে অন্বেষা রেখে দেয় স্ক্রিনশটগুলো। পরে আমি পড়ি, ভালো লাগে, পরে আবার পোস্টও দিই এখনো মাঝে মাঝে। আচ্ছা আপু রেজাল্ট কিভাবে দিবেন? আপু ঘুরতে নিয়ে যাবেন, গিফট রেজাল্ট SMS এর মাধ্যমে চলে যাবে। আপুর ভয়েসটাই ভালো লাগে, ভয়েসের কারণেই ক্লাস ইফেক্টিভ হয়। ভয়েস আমার যেই সুন্দর ভয়েস ছিল, তুমি তো আমার ভয়েস এখন হাসির মতো প্যাস প্যাস করে। আমার এই ভয়েসের কারণে অনেক ফেমাস ছিলাম একসময় স্কুলে। আমি স্কুলে
এমনি করে শপথ পড়াইতাম না, টোটাল হাজার হাজার স্টুডেন্ট আমার এই ভয়েসের কারণ খালি মুখে শপথ পড়াইতাম। যেদিন আমি শপথ পড়াইতাম সেদিন গম গম করতো মাঠ অ্যাসেম্বলিতে। তারপর স্কাউটের লিডার ছিলাম, একদম এক টানে চিল্লান দিতাম, এই মোড়া থেকে ওই মোড়া বলে আমার সব প্লেট লম্বা হয়ে সবাই স্কাউট করা শুরু করতো। তখন ভয়েস অনেক সফট ছিল। আরো এমনিতে আমি বাসায় কথা বলার সময় অনেক ধীরে কথা বলি, তোমরা কেউ আমার সাথে ফোনে কথা বলে দেখো, চিনবাই না আমাকে। তারপর সেলিব্রেশন প্রোগ্রামে একদিন দেখো, আল্লাহ এই আফসানা আপু এমনি ক্লাস নিত, এত আস্তে আস্তে কথা বলে। বাসায় অনেক আস্তে আস্তে কথা বলি, মানুষের সাথে অনেক আস্তে আস্তে কথা বলি, কিন্তু ক্লাসে আসলে আমার জানি কি একটা ভর করে, বুঝছো? আমি কি জানি কি মানে একদম টানা যে ক্লাসের পরে না আমি নিজে বিশ্বাস করি না যে আমি ক্লাসে এগুলো বলছি। এটা একটা মানে আল্লাহ প্রদত্ত, আল্লাহ দিচ্ছে ব্যাপারটা, ধরে থাকুক অনেকদিন তোমাদের ক্লাস নেই। ক্লাসে আমি অনেক কিছু বলতে পারি, কিন্তু বাস্তবে আমি কিছু বলতে পারি না। আফসানা আপু আমার পোস্ট অ্যাপ্রুভ হয় না বটে। রেজওয়ান সরকার হবে ইনশাল্লাহ। ফিউচার প্ল্যান কি তোমার? ফিউচার প্ল্যান কি? বিয়ে করবো। জিনে ধরে, হ্যাঁ অনেকটা জিনে ধরে টাইপ, মানে এই টাইপেরই একটা অবস্থা। ক্লাসের সময় জিনে ধরে টাইপ ক্লাস, আর ক্লাসের সময় আমার কমেন্ট পড়তে ভালো লাগে না, এটা একটা সমস্যা। তোমরা পছন্দ করো না মানে এটা না, কিন্তু আমার মনে হয় যে কমেন্ট পড়লে সময় নষ্ট হবে। এই ক্লাসের পরে গল্প করতে মন চাইলে ক্লাসের পরে গল্প করো, বুঝছো? ক্লাসের সময় আমার পছন্দ হয় না। দেখছো আরিফুল লাগছে বিয়ে করা, দেখছো আমাদের মাইন্ড কানেকশন তো ভালো। আমি বললাম বিয়ে করা, আর লেখা দিছে আবু তাড়াতাড়ি কথা বলেন, এটা আমার অনেক ভালো লাগে। রাইসা ক্লাসের সময় তাড়াতাড়ি বলি, কিন্তু বাস্তবে আমি অনেক ধীরে কথা বলি। অনেকে আমার যখন লাইভ নেই অনেকে বলে এই মেয়ের সংসার টিকবে না, শ্বশুর বাড়িতে যে ঝগড়া করবে, আসলে এগুলো মিথ্যে কথা। আমি বাস্তবে অনেক সফট একটা মানুষ, তুমি আমার সাথে কথা বলে দেখো। মুখস্থ হয়ে গেছে, এরকম শুধু রিভিশন দিয়ে কালকে এক্সাম দেবে ইনশাল্লাহ স্বাগত। এই তো তোমাদের এরকম কথা ভালো লাগে আমার অনেক। ঠিক আছে, পোস্ট দিয়ে দিও, হ্যাঁ মেডিকেল অডিমের গ্রুপে পোস্ট দিবা, তাহলে মেডিকেল তোমাদের প্রি মেডিকেল কোর্সের কথা মানুষ জানবে, তাই না? আচ্ছা, ফ্রেন্ডদেরও জানাও। আপুর ফ্যাশন সেন্স সুন্দর। খ্যাত আমি প্রচুর খ্যাত, তুমি জানোই না আমি অনেক খ্যাত। আপু আপনার আলট্রা রিয়েল লাইফে অনেক তাড়াতাড়ি কথা বলি। ও উল্টা, রিয়েল লাইফে তুমি অনেক তাড়াতাড়ি কথা বলো, চুপচাপ মেয়েরা বদমাইশ থাকে। আল্লাহ ভাই কি বললা, আমি কি চুপচাপ? লাইভ দেখছো না কত চিল্লাচিল্লি করে? আপু ঘুমাইতে গেলাম, আল্লাহ হাফিজ। ঠিক আছে আরিফা। আর হৃদয় বলছো ফার্স্ট টাইম তোমার ক্লাস করলাম, ভালো লাগছে। 30 মার্কই রাখেন এক্সাম। ঠিক আছে 30। মডের জামাই কবে হবে আপু? মডের জামাই একটু ধরে না, একটা বিয়ে করে দাও তো আমারে, একটা মডের জামাই বানাই দাও। আর ভালো লাগতেছে না, যারা ধরে নিয়ে আসবে তারা বিয়ে করে ফেলবে এই বছর। যাও 2025-এ, 2025-এ বিয়ে না হলে আর না, হয় 25-এ হবে নাহলে আর না। জারি ফুলে শুনাইতেছি যে হয় বিয়ে 25-এ নাহলে এই জীবনে আর না। আচ্ছা, আপুর মাথায় আলবার্ট আইনস্টাইনের জিন ভর করে। আচ্ছা তোরও সুন্দর কথা বলছো। আলবার্ট আইনস্টাইন তো আমার থেকে অনেক ট্যালেন্ট, অনেক। যদি আইনস্টাইন জিন ভর করতো তাহলে তো তোমাদের জন্য আরো নতুন নতুন থিওরি বানাইতাম, ভর না করাই ভালো। একটা গান কবিতা বলে না রাইসা, কবিতার ভয়েস নাই ভাই, আমি তোমাদের ডেতে দিব না কবিতা বলে। হ্যাঁ কবিতা বলে সুন্দর হবে না। আপনার জামাইয়ের অপেক্ষায় সবাই। এই ব্যাটা কত লাকি দেখো তো, আমার জামাইয়ের অপেক্ষায় সবাই। আমি কষ্ট করে মরি, এদিকে ক্লাস নিয়ে মরি, সবাই আমার পাত্তা না দিয়া আমার জামাইয়ের জন্য বসে রয়েছে। এই লোকটা মানে ফ্রিতে ফ্রিতে ফলোয়ার পাওয়া যাবে, এটাই আমার আফসোস। ধর আমি জাস্ট একটা পোস্ট দিব যে ম্যারিড হই তমুক, এরপরে দেখবো তার ফলোয়ার সংখ্যা প্রায় আমার কাছাকাছি হয়ে যাচ্ছে। তখন তো আমার অনেক জেলাস ফিল হবে যে এত কষ্ট করে ফলোয়ার বাড়াইলাম আইডিতে, এত কষ্ট করে এত কিছু করলাম, সে সব রেডি পাওয়া যাইতেছে। মানে এই লোকটা খুবই লাকি একটা মানুষ, তার জন্য জেলাস ফিল হয় আমার অনেক বেশি। আপু ঘুমান গা, এনার্জি যে এনার্জি আপনার। ক্লাসের সময় সিকিউর টপিকগুলো বলবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে বলবো না। বুঝলি আজকের সিকিউ হচ্ছে তোমার চিত্র আঁকা, আর হচ্ছে তোমার কখন তো বললাম আমি পড়ানোর সময় দিয়ে একটা অনিয়ন্ত্রিত কোষ বিভাজনটাও ইম্পর্টেন্ট। আর গুরুত্বগুলো একটু ভালো করে পড়বা। ক্রসিং ওভারটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। আপনার বিয়ের জন্য শপিং করতে যাচ্ছি। ঠিক আছে মুশফিকা, বিয়ের জন্য শপিং করো ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।